এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই। তাকে আমি বলেছিলাম এবং তিনি একটা ঘটনা পাঠিয়েও দিয়েছেন। তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। যেই ভাইয়ের কথা বলছি উনি খুবই একজন ভালো মানুষ, একজন মেধাবী স্টুডেন্ট এবং একজন প্র্যাকটিসিং মুসলিম। অত্যন্ত বিনয়ী ভদ্র মানুষ হিসেবে ছোটবেলা থেকেই মানুষের কাছে তিনি পরিচিত। উনি শারজাতে ট্রেনিং শেষ করার পর বাংলাদেশের একটি জেলায় এসপি অফিসে জয়েন করেন। পরবর্তীতে ওনাকে একটি সার্কেলের দায়িত্ব দিয়ে একটি জায়গায় পাঠানো হয়। ঘটনাটি যখন ঘটে সময়কাল 2010 সালের দিকে। ওই সময়ে উনি যেখানে ছিলেন ওই জায়গাতে ভয়ানক, শুধু ওই জায়গা না, মানে আশেপাশের বিশাল এরিয়া নিয়ে খুবই ভয়ানক কালবৈশাখী ঝড় হয়। কারণ ওই সময় বৈশাখ মাস ছিল। এখন ওই ঝড়ে যেটা হয়, মানে বিদ্যুতের খুঁটি এগুলো উপড়ে যায় বিভিন্ন জায়গায়, অত্র এলাকার বিভিন্ন জায়গায়, যার ফলে কিন্তু পুরো উপজেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। আর ঝড়টা সকাল থেকে শুরু হয় এবং থেমে থেমে ঝড় শুরু হয়েছে, যার ফলশ্রুতিতে বিদ্যুৎ কেন্দ্রের লোকেরা যে এই কারেন্টের খাম্বাগুলো মেরামত করবে এবং বিদ্যুৎ প্রবাহ স্বাভাবিক করবে সেই সময়টাই তারা পায়নি, বা সেই সুযোগও তারা পায়নি। এই কারণে পুরো উপজেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঝড় একদম স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিদ্যুৎ বিভাগের লোকেরা কাজে হাত দিতে পারছিলেন না। আর থানাতে দেখা যাচ্ছে যে তাদের যেই ওয়্যারলেসের যে ব্যাকআপ রয়েছে সেটাও অনেকটাই চার্জ শেষ হয়ে আসে। আর ওয়্যারলেস গুলো তো চার্জে চলে, যেভাবে আমরা মোবাইল চার্জ করি সেভাবে চার্জে চলে। দীর্ঘ সময় ধরে তারা ওয়্যারলেস গুলো ইউজ করার কারণে সেগুলোর চার্জও প্রায় শেষ হয়ে আসে। আর থানা যারা কর্মকর্তা যারা আছেন বা বিভিন্ন দায়িত্বে নিয়োজিত আছেন তারা তো মোবাইল ফোনে কন্টিনিউ যোগাযোগ করেন এবং তাদেরকে কিন্তু প্রচুর ফোন কল করতে হয় এবং ফোন রিসিভও করতে হয়। যেহেতু সারাদিন ঝড় হয়েছে আর ওই এলাকাতে ঝড় হলেই ডাকাতির প্রবণতা বেড়ে যেত, আর বিভিন্ন জায়গা থেকে ডাকাতির খবরও আসছিল। এই কারণে সীমিত ফোর্স যা ছিল সেগুলো নিয়ে থানার বিভিন্ন অফিসাররা গাড়ি নিয়ে ওই সমস্ত এলাকাগুলোতে দ্রুত বেরিয়ে পড়েন, যার কারণে থানাতে মানুষ খুবই কম ছিল। সারাদিনই একই অবস্থা, রাতের বেলাও একই অবস্থা, বিশেষ করে ওই রাতের জন্য আর কি। তো থানার মধ্যেই একটা কোয়ার্টার ছিল, উনি তখনও বিয়ে করেননি, উনি ব্যাচেলর থাকতেন, ওই কোয়ার্টারে থাকতেন। তো রাত প্রায় 12টা কি 12:30 এমন একটা সময়। ওই সময় ওনার দরজায় ঠক ঠক করে শব্দ হচ্ছে। তো উনি বের হয়ে যান, বের হয়ে গিয়ে দেখেন যে ওনাদের থানার বাগানের যে মালি সে এসেছে। সে সালাম দিয়ে বলে, স্যার একজন সাব ইন্সপেক্টর, তার নাম বলে, খবর পাঠিয়েছেন আপনাকে নাকি যেতে হবে ওখানে। তখন বলে যে আমি যাব, কিন্তু আমার সরকারি গাড়ির যে ড্রাইভার সে তো নাই, ও তো ছুটিতে। তখন বলে যে ওখানে নাকি ডাবল মার্ডার হয়েছে, ওখানে একটা ডাকাতি সংগঠিত হয়েছিল। ওই সময় ওই বাড়ির 2 জন মানুষকে ডাকাতটা মেরে ফেলেছে। ওখানে আমাদের থানার সাব ইন্সপেক্টর সাহেব এবং ওখানে ফোর্স আছে, কিন্তু যেহেতু ডাবল মার্ডার এই কারণে আপনাকে একটু যেতে হবে। এখন ওই সাব ইন্সপেক্টরের ফোনে উনি ফোন করেন। ওনার ফোনে কিন্তু কিছুটা চার্জ ছিল, ওনার কয়েকটা ফোন ছিল, তার ভিতরে যেটা চার্জ ছিল সেটা দিয়ে তাকে ফোন করেন। এখন ফোন করে ওই সাব ইন্সপেক্টরের ফোন বন্ধ পান। তার যে কয়টা নাম্বার ছিল সেই কয়টা নাম্বারে ফোন করে বন্ধ পান। এখন বন্ধ যেহেতু পেয়েছেন, তখন উনি বলে যে তার ফোনেও তো পাচ্ছি না, নিশ্চয়ই তার ফোন চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে গেছে, যেহেতু সারাদিন ইলেকট্রিসিটি নাই। তখন ওই মালি বলে যে হ্যাঁ, তার ফোন বন্ধ, এই জন্যই লোক মারফত দ্রুত আমার কাছে খবর পাঠিয়েছে যেন আমি আপনাকে জানাই এবং আপনি দ্রুত সেখানে যান।
ওনার যেহেতু ড্রাইভিং জানা ছিল, এই কারণে উনি ওনার যেই গাড়িটা সরকার থেকে দেয়া হয়েছিল সেটা নিয়েই উনি বেরিয়ে পড়েন। তবে বেরিয়ে পড়ার আগে ওনার যে সিকিউরিটির জন্য যেই যে জিনিসগুলো নেওয়া দরকার, ওনার সরকারি আর্মস সহ যে জিনিসগুলো নেওয়া প্রয়োজন সেগুলো উনি নেন। এখন উনি ওই মালিকে বলেন, তাহলে তুমি আমার সাথে চলো। তখন ওই মালি বলে, স্যার আমি যেতে পারবো না। প্রথম কথা হলো, যে গ্রামে এই ঘটনা ঘটছে এই গ্রাম আমি চিনি না, আমাকে নিয়ে আপনার লাভ হবে না। আর দ্বিতীয় বিষয় হলো, আমার বাচ্চা খুবই অসুস্থ, এমনি ঝড় বাদল হয়েছে, তো আমি এখন কোনোভাবেই যেতে পারবো না। তো একজন সিনিয়র পার্সন তাকে কয়েকবার রিকোয়েস্ট করার পরও সে যেহেতু মুখের উপর না করে দেয়, তো বিষয়টা ওনার কাছে খুব একটা বেশি ভালো লাগে না। এই জন্য উনি আর তাকে রিকোয়েস্ট করেনও না যে তোমাকে যেতেই হবে। আর উনি চিন্তা করেন যে উনি তো এই জায়গা চেনেনও না, মানে যে গ্রামের কথা বলেছে এই গ্রাম উনি চেনেনও না, তাহলে উনি কিভাবে এখন যাবেন? তো ওই মালিকে বলেন, তুমি না যাও, অ্যাটলিস্ট লোকেশনটা বলো, আমি কিভাবে গাড়িটা নিয়ে যাব। তখন ওই মালি একটা লোকেশন বলে দেয় যে মেইন রাস্তা থেকে এইভাবে গেলেই যে কোনো মানুষকে আপনি যদি বলেন দেখিয়ে দেবে। এখন এত রাত্রে, তারপর ঝড় হয়েছে, মানুষ পাবো কই? এটাও কিন্তু একটা সমস্যা। এদিকে থানায় ডিউটি করার মতো হাতে গোনা 1-2 জন মানুষ ছিল, মানে তাদেরকে নিয়ে আর বাহিরে যাওয়া যায় না, তাহলে থানা একদম ফাঁকা হয়ে যাবে, কারণ থানাতে তো অনেক গুরুত্বপূর্ণ জিনিস থাকে। এখন এই কারণে উনিও যেতে পারছিলেন না। তো থানায় যারা দায়িত্ব ছিল তাদেরকে বলে দেন যে এরকম একটা খবর এসেছে, অমুক সাব ইন্সপেক্টর আমাকে খবর পাঠিয়েছে, আমি ওখানে যাই। তো থানার থেকে তারা বলে যে ঠিক আছে স্যার, সাবধানে যাবেন। তো উনি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। উনি গাড়ি নিয়ে বের হয়ে প্রায় আধা কিলোমিটার মতো এগিয়েছেন, মানে ওই মালির দেখানো ওই পথে। তো আগানোর পরে একজন বৃদ্ধ মানুষকে দেখতে পান, 60-65 বছর বয়স হবে এরকম একটা মানুষ। তো তাকে দেখতে পান, দেখার পর গাড়ির কাছ নামিয়ে জিজ্ঞেস করেন যে মুরব্বী, আপনি কি ওই গ্রামটা চেনেন? বলে হ্যাঁ আমি চিনি। তখন সে বলে যে আমার সাথে যেতে পারবেন? বলে ওই গ্রামের পাশেই আমার বাড়ি, আমি ওইদিকেই যাচ্ছি, গাড়ি টাড়ি পাচ্ছিলাম না। তাহলে উঠে পড়েন। তো উনি যেহেতু মানে নিজেই ড্রাইভিং করছিল ওই ভাই পুলিশ অফিসার, তো তার পাশের সিটে, যাতে করে উনি দেখিয়ে নিয়ে যেতে পারে, জন্য তার পাশের সিটে বসান, মানে ড্রাইভিং যিনি করেন তার পাশে যে সিট রয়েছে সেখানে। তো ওঠার পরেই গাড়ি চলা শুরু করে। এখন চলা শুরু করার পর ওই যে মালি যেই পথ বলেছে ওই পথে, কারণ যেহেতু উনি ওইখানে জয়েন করেছে, কিছু কিছু পথ ঘাট তো উনি চিনেছিলেন, তো উনি ওই পথে গাড়ি নামিয়ে দিয়েছে। এখন গাড়ি নামানোর পর ওই মুরব্বী হঠাৎ করে বলে ওঠে, আমি যেদিকে আপনাকে গাড়ি নিয়ে যেতে বলবো এবং যেভাবে যেভাবে চালাতে বলবো আপনি সেভাবেই চালাবেন। এ কথা শোনার পরে উনি মানে বেশ বিরক্ত হন। এই কারণে বিরক্ত হন যে ওনাকে উঠানো হয়েছে যেন ঠিকভাবে ওই গ্রামে নিয়ে যেতে পারে তাকে, কারণ ওই গ্রামে নিয়ে যাওয়ার পর তো সেখানে তাদের পর্যাপ্ত ফোর্স রয়েছে সাব ইন্সপেক্টরের সাথে, তার ফিরে আসতে তো কোনো সমস্যা নেই। কিন্তু এখন উনি ওই পথটা চিনছেন না, আর উনি গাড়িতে উঠে তাকে এইভাবে কমান্ড করছেন, এটা ওনার ভালো লাগে না, সত্য কথা বলতে যেটা। তো উনি আসলে তার উত্তরও দেন না। এখন রাতের বেলা যেতে হবে, এই লোকের সাথে যদি তর্কাতর্কি করি, লোক যদি রাগ করে নেমে যায় গাড়ি থেকে, তখন তো উনি ওই তার গন্তব্যে পৌঁছাতে দেরি হয়ে যাবে, যেহেতু তার জন্য অপেক্ষা করছে সেখানে তার ফোর্স। এখন উনি কিছু বলেন না, উনি চুপ থাকেন, গাড়ি চালিয়ে নিয়ে যান। বেশ খানিকটা পথ যাওয়ার পর, ওই পথটা আবার কিন্তু এতটা ভালো রাস্তা ছিল না, তারপর ঝড় বৃষ্টি হয়েছে এবং এতটা ভাঙাচোরা ছিল, কিছু কিছু জায়গায় মানে ইট সুরকির কোনো চিহ্নই নেই, সেখানে মাটির রাস্তা হয়ে গেছে আর কি, খুবই বাজে অবস্থা। উনি এমন একটা জায়গায় এসে পৌঁছান যেখানে গাড়িটা কোন দিকে যাবে বুঝতে পারছে না, ডানে একটা রাস্তা আছে, বাঁয়ে একটা রাস্তা আছে। এখন ওই মুরব্বী তাকে বলছে যে
আপনি ডান দিকে চালান গাড়ি। কিন্তু উনি যখন ওই মোড়ে চলে এসেছে, হঠাৎ করে আর একটা মানুষ উনি দেখতে পান যে ওই মোড়ে দাঁড়িয়ে আছে। তখন ওই পুলিশ অফিসার ভাই উনি চিন্তা করছেন যে এই লোকের আচরণ তো বেশি সুবিধার না, এ আবার ঠিকঠাক মতো আমাকে নিয়ে যাচ্ছে তো, নাকি আমাকে কোনো বিপদে ফেলবে। এই চিন্তা করে উনি গাড়িটা ওখানে থামান। উনি ওনার পাশে থাকা যে কাঁচ রয়েছে সেই কাঁচ নামিয়ে ওই লোককে জিজ্ঞেস করেন যে ভাই ওই গ্রামটা কোন দিকে। তখন ওই লোকটি বলে যে এই যে বাঁ দিকে চলে যান। বাঁ দিকে যখন চলে যান ওই লোকটি বলেছে, তখন ওই পুলিশ অফিসার ভাই উনি পাশের ওই মুরব্বীকে বলছে আপনি বললেন ডান দিকে যেতে, আর ওই লোকটি বলছে বাঁ দিকে যেতে, তো আমি কোন দিকে যাব? আপনি আমাকে ভুল ডিরেকশন কেন দিলেন? তখন ওই লোকটি মানে বলে যে আমি আপনাকে ডান দিকে যেতে বলছি, আপনি ডান দিকেই যান, ডান দিকেই ওই গ্রাম। তখন ওই ভাই খুব বিরক্ত হয় এবং উনি চিন্তা করেন যে উনি বাঁ দিকেই যাবেন। বাঁ দিকে যাওয়ার জন্য যখনই উনি ওনার গাড়ির স্টিয়ারিংটা যখন ঘোরাবেন বাঁ দিকে নিয়ে যাওয়ার জন্য, তখন ওই বৃদ্ধ লোকটি খপ করে তার হাত চেপে ধরে। তখন ওই ভাই ফিল করেন ওনার হাতটা অস্বাভাবিক রকমের ঠান্ডা এবং চোখ বড় বড় করে রাগী কণ্ঠে বলে ওঠে, আপনাকে না বললাম আপনি ডান দিকে যান, আপনি বাঁ দিকে যাচ্ছেন কেন? তার এই ধমক শুনে উনি আসলে কি যে বলবেন উনি নিজেও মানে ভাষা খুঁজে পাচ্ছিলেন না। তো উনি যখন বুঝতে পারলেন যে এই লোকটি তার উপর প্রভাব বিস্তার করার চেষ্টা করছে, ওই লোকটিও বুঝতে পারে যে সে খুব বিরক্ত হয়েছে। তখন ওই লোকটি বলে যে আপনি বাঁ দিকে যেতে চাচ্ছেন, আপনি ভালো করে খেয়াল করেন তো বাঁ দিকে কি আছে। উনি ভালো করে খেয়াল করে যে একটু আগে যেখানে বাঁ দিকে একটি রাস্তা দেখেছেন সেখানে রাস্তার নামগন্ধও নেই, সেখানে বিশাল মাঠ। তখন উনি চিন্তা করে কি ব্যাপার, একটু আগেই না এখানে রাস্তা দেখলাম, এখন দেখি মাঠ, ঘটনা কি? তো উনি এই বিষয় নিয়ে আর কথা বাড়ান না, উনি ডান দিকে গাড়ি নিয়ে যান। ডান দিকে যখন গাড়ি চলা শুরু হয়েছে তখন ওই বৃদ্ধ লোকটি বলছে যে আমি আবারও বলছি, আমি যেভাবে যেভাবে গাড়ি চালাতে বলবো সেভাবে গাড়ি চালাবেন। যদি কোনো মানুষের উপর দিয়ে গায়ের উপর দিয়ে গাড়ি উঠাই নিয়ে যেতে হয়, আমি যদি সেটা বলি সেটাই করবেন, গাড়ি আর ব্রেক করবেন না কোনোভাবেই, এবং রাস্তার কোনো মানুষের সাথেও আর কখনোই কোনো কথা বলবেন না। তখন ওনার এই কথা শুনে ওই পুলিশ অফিসার ভাই বেশ মানে শিহরিত হন। একটু আগেই যেহেতু অদ্ভুত একটি ঘটনা ঘটেছে, তাই ওনার কথা শোনেন, চুপ থাকেন, তবে একটি কথা বলেন যে আপনি আমাকে কোনো মানুষের গায়ের উপর দিয়ে গাড়ি উঠিয়ে নিয়ে যেতে বলবেন আর আমি সেটা উঠাবো, এটা কি কোনো শোভনীয় কাজ? না এটা আইনসঙ্গত কাজ? আমরা আইনের লোক হয়ে কি এটা করতে পারি? আইনের লোক কেন, কোনো স্বাভাবিক মানুষও তো এটা করতে পারে না। তখন ওই বৃদ্ধ লোকটি বলে আমি যেভাবে করতে বলবো আপনি সেভাবেই করবেন, এর যদি ব্যতিক্রম করেন তাহলে আমার কিছু হবে না, কিন্তু আপনার অনেক ক্ষতি হবে। এখন কি ক্ষতি হবে সেটা উনি জিজ্ঞেস করেন না, উনি মনে মনে রাগে গজগজ করতে থাকেন। ওনার শুধু যাওয়ার দরকার ওই প্লেস পর্যন্ত, এই জন্য অনেক কিছুই উনি মানে হজম করে নিচ্ছেন। তো উনি কিছুটা পথ আগানোর পরে হঠাৎ করে দেখে একটা বৃদ্ধ মহিলা রাস্তা পার হচ্ছে, সাদা শাড়ি পরা, হাতে একটি লাঠি রয়েছে, লাঠির উপর ভর করে করে উনি রাস্তা পার হচ্ছেন। তখন যেহেতু মানে রাস্তা পার হচ্ছে ওই কারণে ওই পুলিশ অফিসার ভাই গাড়িটা স্লো করে দেয়, এবং এতটা স্লো করে যে গাড়িতে থামিয়ে দিতে হয়, তা না হলে ওই বৃদ্ধ মহিলার গায়ের উপর দিয়ে গাড়ি চলে যাবে। আর উনি খুবই আস্তে রাস্তা পার হচ্ছিলেন। তখন গাড়ির মধ্যে থাকা যে মুরব্বী ছিলেন উনি বলছেন যে এই মহিলার গায়ের উপর দিয়ে গাড়ি উঠাই দেন। তখন ওই পুলিশ অফিসার ভাই তাকে ধমক দেন যে আপনি যা বলবেন তাই শুনতে হবে, আমি এই মহিলার মানে গায়ের উপর দিয়ে গাড়ি উঠাই দিই আর মহিলা মারা যাক। তখন এই কথা যখন ওই যে ঘাড় ঘুরিয়ে তার সাথে কথা বলছিল, তখন উনি বলছে ওই মুরব্বী ওই পুলিশ অফিসার ভাইকে যে আপনি যে মহিলার কথা বলছেন দেখেন তো মহিলা এখানে আছে কিনা, মহিলা কোথায়? তখন পুলিশ অফিসার ভাই তাকিয়ে দেখেন, তাই তো, মহিলা কোথায় গেল? তখন ওই লোকটি দেখিয়ে দেয় যে ওই যে দেখেন মহিলা।
তখন ওই ভাই তাকিয়ে দেখে ওই রাস্তা ক্রস করে ওই মহিলা মাঠের দিকে চলে যাচ্ছে, এবং এমন দ্রুত গতিতে যাচ্ছে মনে হচ্ছে সে মানে দৌড়িয়ে যাচ্ছে না, সে উড়ে উড়ে যাচ্ছে। এবং সে যেদিকে যাচ্ছে সেদিকে কোনো ঘর বাড়ি নেই, শুধু মাঠ আর মাঠ, ফসলি জমি। চাঁদের আলোতে উনি স্পষ্টভাবে সেটা দেখতে পান। যদিও ওই সময় ঝড় থেমে গেছে, মাঝে মাঝে মেঘের আড়ালে চাঁদ উকি দিচ্ছিল, ওই সময় চাঁদের আলোতে উনি এটা দেখতে পান। তো দেখার পর উনি তখন বোঝেন যে এই মহিলা কি স্বাভাবিক কোনো মানুষ? তা না হলে এত মানে জোরে কিভাবে সে দৌড়াচ্ছে ওই মাঠের মধ্যে দিয়ে? মাঠের মধ্যে তো আইলের উপর দিয়ে ভালো করে হাঁটাই যায় না, উনি দৌড়াচ্ছে কিভাবে? তখন উনি চিন্তা করেন যে এই মহিলা কি স্বাভাবিক কোনো মানুষ না অন্য কিছু। যাই হোক, এই কথা ভাবছেন, উনি আবার গাড়ি চালানো শুরু করে দেন। উনি আগাচ্ছিলেন, আগাতে হঠাৎ করে একটি ভয়ানক কুকুর দেখতে পান, এবং কুকুরটা এত বড়, মানে মহিষের আকৃতির একটা কুকুর। সে রাস্তার উপরে শুয়ে আছে এবং ঘাটটা উঁচু করে ওই গাড়ির দিকে তাকিয়ে আছে, আর মুখ থেকে জিহবা বের করে সে শ্বাস নিচ্ছে এবং জিহবা দিয়ে লাল পড়ছে আর কি, মানে লালা পড়ছে যেটা আমরা বলি আর কি। তো এখন কুকুরটা গাড়ি দেখেও সরে না, মানে কুকুরের কোনো ভ্রুক্ষেপই নেই, কুকুর কুকুরের মতো আছে। যে একটি গাড়ি আসে তাকে সরে যেতে হবে এরকম কোনো ফিলিংস কুকুরের মধ্যে দেখা যাচ্ছে না। তখন ওই বৃদ্ধ লোকটি বলে যে অনেক কথাই তো আমার কথা, মানে আমি অনেক কথা বললাম, আপনি তো শুনলেন না, এবার একটা কথা শোনেন, এই কুকুরের গায়ের উপর দিয়ে গাড়িটা উঠাই দেন। ওই সময়ে আসলে উনি আর গাড়ি থামান না, কুকুরের গায়ের উপর দিয়ে গাড়ি উঠাই দেন। কিন্তু গাড়ি উঠিয়ে দেওয়ার পর ওনার চিন্তা হয় যে আচ্ছা কুকুরের কি হলো। তখন গাড়ির গতি থাকা অবস্থাতে উনি পেছন দিকে একটু ঘুরে তাকান। গাড়ির পেছনে যে লাল যে রেড লাইট আছে, ওই রেড লাইটের আলোতে তিনি দেখতে পান, যেহেতু একটু ব্রেক করেছিলেন, রেড লাইটটা জ্বলে ওঠে, দেখে যে ওই কুকুরটা দিব্যি ওভাবেই বসে আছে। সে যে তার গায়ের উপর দিয়ে গাড়ি উঠিয়ে নিয়ে গেছে, তার তো মারা যাওয়ার কথা, রক্তারক্তি হয়ে যাওয়ার কথা, কিন্তু না, তার কিছুই হয়নি, কুকুরটা ওভাবেই বসে আছে। তখন ওই মুরব্বী বলে যে এবার বুঝতে পেরেছেন যে কেন আমি আপনাকে বারবার সতর্ক করছি? তখন ওই পুলিশ অফিসার ভাই বলে যে হ্যাঁ ঠিক আছে, আপনার কথা বুঝতে পেরেছি, এখন কোন দিকে যেতে হবে? চলেন, ওই গ্রামটা আর কত দূর? বলে যে ওই গ্রামের খুব কাছেই চলে এসেছি, আপনার আর কোনো সমস্যা নেই, সামনে রাস্তা যেদিকে যাচ্ছে আপনি ওইদিকে যান। তো উনি মাত্র কয়েক মিনিট গাড়ি চালানোর পরেই উনি পাকা রাস্তায় উঠে পড়েন, পিচ ঢালা রাস্তা। তখন ওই পুলিশ অফিসার ভাই বলে যে কি হলো, ওই গ্রাম কোন দিকে? আমরা তো মেইন রাস্তায় চলে আসছি। তখন বলে যে চলেন, এদিকেই গ্রাম। তখন ওই মুরব্বী তার হাতের ডান দিকে গাড়ি ঘুরিয়ে নিয়ে যেতে বলেন। তখন উনি হাতের ডান দিকে গাড়ি ঘুরিয়ে নিয়ে যান। কিছু সময় ড্রাইভ করার পর হঠাৎ করে উনি নিজেকে আবিষ্কার করেন ঠিক থানার সামনে, গাড়ি নিয়ে থানার সামনে চলে আসছে। উনি তো অবাক যে কই সেই গ্রাম কই, আমি তো আবার সেই থানার সামনে চলে আসলাম, কিন্তু গোলক ধাঁধার মতো অবস্থা। তো যখনই ওই মুরব্বীকে কিছু বিষয় জিজ্ঞেস করতে যাবেন, তখনই দেখেন গাড়ির মধ্যে ওই মুরব্বী নাই। উনি তো এবার মারাত্মক রকমের একটা হাই ভোল্টেজ শক খান আর কি, যে গাড়ির মধ্যে থেকে এই মুরব্বী কোথায় গেল, আমি তো তাকে নামালামও না, এই মুরব্বী কোথায় চলে গেল। তো যাই হোক, উনি চিন্তা করেন হয়তোবা নেমে গেছে কোনোভাবে, কিন্তু চিন্তা করলো যে মুরব্বী নামার আগে একবারের জন্য আমাকে বলেও গেল না, এটা কেমন ভদ্রতা, এই চিন্তা করেছে আর কি। তো যাই হোক, থানায় উনি গাড়ি ঢুকিয়ে দেন। তখন আর গাড়ি নিয়ে রাস্তায় আর বের হন না, কারণ রাস্তায় এতগুলো ঘটনা ঘটেছে, উনি আর সাহস করেন নাই। উনি চিন্তা করেন যা হয় হবে, সকালবেলা আমি যাব অন্য লোক সাথে নিয়ে। তো উনি ওনার কোয়ার্টারে গিয়ে ঘুমিয়ে পড়েন। যদিও ওনার ঘুম আসছিল না, কারণ
উনি বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছিলেন না। যে বের হলাম, এক মুরব্বী দেখা পেলাম, আবার ওই মোড়ে একজন লোক পেলাম, সে বাম দিকে যেতে বলল, পরে বাম দিকে রাস্তা দেখা গেল না, তারপরে একজন বৃদ্ধা মহিলার দেখা পেলাম, তারপর একটা কুকুর দেখতে পেলাম, আবার ঘুরে আবার থানার সামনে চলে আসলাম। আসলে হলোটা কি? সারা রাত আমি কি করলাম? ওনার ঘুম আসেও না, কিন্তু এভাবে চিন্তা করতে করতে একটা সময় উনি ঘুমিয়ে পড়েন। সকালবেলা উনি দেখতে পান সেই মালি বাগানে পানি দিচ্ছে, আর ঝড়ে কিছু গাছ নুয়ে গিয়েছিল, ফুল গাছ, সেগুলো ঠিক করছে। তখন ওই মালিক উনি ডাক দেন এবং বলেন যে, কি ব্যাপার, তুমি কি ডিরেকশন দিলা, ওই গ্রামে যাওয়ার কথা বললা, আমি তো ওই গ্রাম আর খুঁজে পেলাম না। মালি তো আকাশ থেকে পড়ে, স্যার কি বলেন, আমি আপনাকে কখন যেতে বললাম? বলে, তুমি না রাত 12টার পরে আসলা আমার বাসায়, এসে বললা যে অমুক গ্রামে যেতে হবে। বলে, কি বলেন স্যার, আমার তো বাচ্চা অসুস্থ, আমি তো কালকে বেরই হই নাই বাসার থেকে। কালকে থানা থেকে আমার ডিউটি শেষ করে যখন আমি চলে যাই, এরপর থেকে বাসা থেকে বেরই হই নাই, তারপর ঝড় বদল হয়েছে, আমি তো আসি নাই। উনি তখন মানে ওই পুলিশ অফিসার বড় ভাই, উনি হলো যখন ওনার অফিস রুমে যাচ্ছিলেন তার আগেই ওই মালির সাথে উনি মানে দেখা হয়, এই কারণে তাকে এই বিষয়টি জিজ্ঞেস করেন। এরপরে উনি অফিস রুমে যান এবং ওই সাব ইন্সপেক্টরকে ডেকে পাঠান। তো সাব ইন্সপেক্টর আসে, বলে, কি ব্যাপার, কালকে আপনি আমাকে খবর পাঠিয়েছিলেন, তো আমি তো বিভিন্ন সমস্যা পড়ে গিয়েছিলাম আর ওই গ্রামে পৌঁছাতে পারিনি, তো চলেন, এখন চলেন, বা এখন কি অবস্থা সেটার। ওই সাব ইন্সপেক্টর তো আকাশ থেকে পড়ে যে, স্যার কি বলেন আপনি, আমি আপনাকে কখন কাকে দিয়ে ডেকে পাঠাইলাম? তখন উনি বলতেছে যে ওই গ্রামের নাম বলে, ওখানে ডাবল মার্ডার হয়নি, ডাকাতটা ডাবল মার্ডার করেনি একই পরিবারের 2 জন সদস্যকে? বলে, না তো, এরকম কোনো তথ্য আমি জানি না। হ্যাঁ, ডাকাতি হয়েছে অন্য গ্রামে, সেই খবর পেয়ে আমরা সেখানে গেছিলাম, কিন্তু মার্ডার হয় নাই তো গতকাল কোথাও। সে তো আকাশ থেকে পড়ে। মালি বলে যে সে আসে নাই, সাব ইন্সপেক্টর বলে যে সে খবর পাঠায় নাই, তাহলে হলোটা কি? তখন ওই মালিক আবার ডাকা হয়, মালি আসে। তখন মালি তাকে বলে যে, স্যার আপনি কোন গ্রামের নাম বললেন, আবার বলেন তো। তখন ওই ভাই ওই গ্রামের নামটা আবার বলার পরে বলে যে, স্যার আপনি তো মনে হয় বিশাল একটা বিপদের হাত থেকে আল্লাহ রক্ষা করেছে আপনাকে। কেন? আপনি যে গ্রামের নাম বলেছেন সেখানে তো কোনো ঘর বাড়িই নেই, ওটা একটা বিশাল ফসলের মাঠ, ওখানে বট গাছ আছে, অনেক আগে শ্মশান ছিল, বা এখনো মাঝে মাঝে কিছু মানুষ ওখানে দাহ করা হয়, ওখানে তো অনেক মানুষ ভয় পায়, যায় না ওখানে, তো ওখানে মানুষই যায় না, ওখানে কোনো বাড়িতে 2 জন মার্ডার হবে, এটা তো হতেই পারে না। তখন অন্য পুলিশ যারা ছিলেন, যারা অনেক পুরাতন ওই থানায় ছিল, যারা ওই আশেপাশের জায়গা ছিল, তারাও তো একই কথা বলে যে হ্যাঁ, ওখানে তো আসলে কোনো ঘর বাড়ি নেই। তো উনি এই বিষয়টা নিয়ে আর কথা আগান না। উনি বুঝতে পারেন বড় ধরনের একটা বিপদ থেকে আল্লাহ ওনাকে হেফাজত করেছেন, কিন্তু ওনার সাথে কি ঘটলো এই বিষয়টার সমাধান উনি পাচ্ছিলেন না কোনোভাবেই। পরবর্তীতে উনি যখন ঢাকায় আসেন, ঢাকায় আসার পর মানে যখন ছুটিতে এসেছেন আর কি, তখন একজন খুব ভালো মানের আলেমের কাছে এই বিষয়টা সবিস্তরে খুলে বলেন। তো আলেম ওই বিষয়টি শোনার পর, উনি ওই আলেম আবার খুব খুব বড় মাপের একজন বুজুর্গ মানুষ ছিলেন, তার কাছে আবার বেশ কিছু বুজুর্গ জিন, মানে ওই আল্লাহওয়ালা জিন তার কাছে আসতো। তখন জিনদেরকে তিনি ডাকেন এবং বলেন যে এই যে ঘটনাটি ঘটেছে, এটা আসলে কি কারণে ঘটেছে, এই বিষয়টির বিস্তারিত খোঁজ খবর নিয়ে আমাকে জানাও। মোটামুটি আধা ঘন্টা সময় পর ওই হুজুর ওই পুলিশ অফিসার ভাইকে কিছু বিষয় খুলে বলেন যে আপনি যখন চাকরিতে নতুন জয়েন করেছেন, তখন এক মানুষের সাথে আপনি খারাপ ব্যবহার করেছিলেন, যদিও খারাপ ব্যবহারটা তার প্রাপ্য ছিল, কিন্তু ওই লোকটি ছিল একজন ব্ল্যাক ম্যাজিশিয়ান। সে ক্ষিপ্ত হয়ে তার অনুগত কিছু দুষ্টু জিনকে আপনার পিছনে লেলিয়ে দেয়, কিন্তু আপনি রেগুলার সালাত আদায় করেন, জিকির আজগার করেন, যার কারণে ওই দুষ্টু জিনগুলো আপনার ক্ষতি করার সুযোগ পাচ্ছিল না। আর
যেহেতু তারা এই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করছিল এবং আপনার পিছনে লেগেই ছিল, এমন একটি সুযোগ পেয়ে গিয়েছিল ওই রাতে তারা ওই মালির সুরত ধরে আপনাকে বাড়ি থেকে বের করে আনে এবং আপনাকে রাস্তায় নিয়ে যায়। আপনি যখন রাস্তায় গিয়েছিলেন তখন ওখানে যে বৃদ্ধ মানুষটির সাক্ষাৎ আপনি পেয়েছিলেন, সে একটি ভালো জিন ছিল, সে আপনাকে চিনত। আপনি যখন মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন, ওই জিনটিও ওই মসজিদে নামাজ পড়েছিল, মানুষের বেশে আপনাকে সে দেখেছিল। আপনি যখন বিপদে পড়তে যাচ্ছিলেন, ওই জিনটি দূর থেকে বুঝেছিল যে একটি পিশাচ জিন আপনার থানার মালির সুরত ধরে আপনাকে বাড়ি থেকে বের করে নিয়ে আসে। তখনই সে বুঝতে পারে যে আপনাকে ওরা একটা বড় ধরনের বিপদে ফেলবে। কিন্তু ওই দুষ্টু জিনটি আমার উপস্থিতি টের পেয়ে যায়, মানে আমার উপস্থিতি বলতে ওখানে একটা ভালো জিন উপস্থিত ছিল, সে সেটা টের পেয়ে যায় এবং সে আর সাহস করে না বের হওয়ার, এবং সে বিভিন্ন উল্টাপাল্টা কথা বলে সে আর ওই পুলিশ অফিসারের সাথে বের হয় না। যদি বের হতো তাহলে সত্যি তাকে বড় ধরনের একটা বিপদে পড়তে হতো। সে যখন গাড়ি নিয়ে বের হয় তখন ওই পিশাচ জিনেরা বিভিন্ন মায়া জালে তাকে ফেলার চেষ্টা করে। আর ওই যে ভালো জিনটি, সে মানুষের বেশে রাস্তায় দাঁড়িয়ে থাকে এবং তাকেই উনি ওই গাড়িতে তুলে নেন। এবং তুলে নেওয়ার পর বিভিন্ন বিষয়গুলো যখন সামনে চলে আসে, যে প্রথমে একটা মানুষ হাতের বাম দিকে দেখিয়ে দিল, এটি মূলত ওই পিশাচ জিনদেরই একজন ছিল যে তাকে বিপদে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু সে পারেনি। পরবর্তীতে ওই বৃদ্ধ মহিলার সুরতে যে এসেছিল, সেও একটি দুষ্টু জিন ছিল। কোনো মতে যদি সে গাড়িটা থামিয়ে নামতো ওই বৃদ্ধ মহিলাকে সাহায্য করার জন্য, তাহলেই অবস্থা খারাপ হয়ে যেত। কিন্তু সে গাড়ি থেকে নামেনি, কারণ তাকে নামতে খুব ভালোভাবে বাধা দিয়েছিল ওই তার পাশের সিটে বসে থাকা মুরব্বী সুরতে যে জিনটি। তারপরে ওই কুকুরকে সরানোর জন্য যদি সে গাড়ি থেকে নামতো, ওই কুকুরটি তাকে আক্রমণ করে বসতো। তো যাই হোক, ওইখান দিয়ে ঘুরিয়ে মূল রাস্তায় উঠিয়ে ওই জিনটি তাকে আবার থানার সামনে এসে দিয়ে যায়। তো একটি মানুষের সাথে যখন সে খারাপ ব্যবহার করেছিল, তার অনুগত দুষ্টু পিশাচ জিনদেরকে সে লেলিয়ে দিয়েছিল ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে, কিন্তু সে কোনো ক্ষতি করতে পারেনি। তো ওই ভালো জিনটি আল্লাহর রহমতে তাকে সাহায্য করেছিল, যার কারণে ওই রাত্রে সে বিপদে পড়েনি। তো যাই হোক, এরপরে উনি বিষয়টা বুঝতে পারেন যে আসলে কি হয়েছিল, কিন্তু এই বিষয়টি উনি তেমন কোনো আলোচনায় আর কখনোই আনেননি, কারোর সাথে আলোচনা করেননি। উনি বেশ কিছুদিন এই বিষয়টি কেন হলো সেটা নিয়ে ভেবেছিলেন। পরবর্তীতে ভালো আলেমের সাথে কথা বলে এই বিষয়টি নিশ্চিত হয়েছিলেন, এবং উনি কার সাথে খারাপ ব্যবহার করেছিলেন সেই লোকটিকে আর উনি স্মরণ করতে পারেননি, যে তার বাড়ি কোথায়, কিভাবে কি স্মরণ করতে পারেননি। তবে পরবর্তীতে তার সাথে আর কোনো ঘটনা ঘটেনি। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। ঘটনাটি ঘটে আমার মেজ খালার সাথে, এবং ঘটনাটি আমার মায়ের কাছ থেকে শোনা। এটা ছিল বর্ষার দিন। বর্ষায় আমাদের গ্রাম মধ্যপাড়া মুন্সিগঞ্জ, অর্থাৎ গ্রামগুলো পানির উপরে ভাসে অনেকটা, অর্থাৎ প্রচুর পানি উঠে যায়, থই থই করে এমন একটা অবস্থা, নৌকা ছাড়া চলাচল করা যায় না। যেদিন ঘটনাটি ঘটে সেদিন আমার গ্রামেই একটা বাড়িতে সবাই একসাথে দুই বোনের বিয়ে হচ্ছিল, এবং বরযাত্রীর নৌকা বা ট্রলারটা আমাদের নানু বাড়ির পাশে যে পুকুর বা খাল সেখান দিয়ে যাচ্ছিল। সময়টা ঠিক সন্ধ্যার আগে আগে, মাগরিবের আজান তখনও পড়েনি। বাড়ির পুকুরের পাশটাতে কিছু পাট গাছ রয়েছে, ততটা ঘন করে না, হালকা ভাবেই কিছু পাট গাছ ছিল ওখানে। আর তখনকার দিনে ছিল কাঁচা টয়লেট, যেটা সাধারণত বাড়ির একটা পাশে হতো। সেখানে কিছু বাঁশ গাছও ছিল। ওই বরযাত্রীর ট্রলার দেখতে তখন আমার
মা, আমার মেজো খালা আর আমার মামা বাড়ির ওই অংশে গিয়ে দাঁড়ান, অর্থাৎ তাদের বাড়ির পাশ দিয়ে একটা খাল বা ছোট নদী বয়ে গেছে। তো সেখানটার পাশেই হচ্ছে তাদের যে টয়লেটটা ছিল তখনকার সময়, কাঁচা টয়লেট, সেটা সেই নদীর পাড়েই ছিল। গ্রামে একটা পরিবারে দুই বোনের বিয়ে হচ্ছিল, একই সাথে একই পরিবারের। তারা একটা ট্রলার বা নৌকাতে করে সেখান দিয়ে যাচ্ছিলেন। তো সেটা দেখার জন্য তার মা, মামা এবং মেজো খালা, তারা তিনজন বাড়ির সেই অংশে গিয়ে দাঁড়ান। এখানে বলে রাখি, এই তিনজনই পিঠাপিঠি ভাই বোন। আমার মেজো খালা, তারপর আমার মা, তারপরে আমার মামা। আমার মামা আর আমার মা একটু এগিয়ে, তাদের ঠিক পেছনেই আমার খালা, অর্থাৎ তারা সেখানে যাচ্ছিলেন যখন। ঠিক আজান দিবে দিবে এমন একটা সময়ই বরযাত্রীর ট্রলারটা চলে গেল মাইকে গান বাজিয়ে। ওটা চলে যাওয়ার পরপরই আমার মা শুনতে পেলেন আমার খালা চিৎকার করে বলছে, আমাকে ধরো, আমাকে ধরো। আমার মামা দুজনেই দেখল যে আমার খালা ক্রমেই পেছনের দিকে চলে যাচ্ছে। কেউ ধাক্কা দিয়ে পেছনের দিকে ঠেললে যেমনটা হয়। ওরা দৌড়াতে যেতে না যেতেই আমার খালা আরো দূরে চলে যাচ্ছে। মনে হচ্ছিল পেছন থেকে কেউ টেনে নিয়ে যাচ্ছে। খালা আরো দূরে চলে গিয়ে যেখানে সে টয়লেটটা ছিল তার কাছাকাছি, আর ওই টয়লেটটার পরেই খাল, যেটা পুকুরের সাথে লাগানো। বর্ষার সময় যেটা বাড়ির সমান, বাড়ি ছুঁই ছুঁই পানি। টয়লেটের গোড়ায় ছিল একটা কলা গাছ। আমার খালা আর কিছু ধরতে না পেয়ে ওটাকেই জড়িয়ে ধরল। ঘটনাটা এত দ্রুত ঘটছিল যে আমার মা আর আমার মামা হতভম্ব হয়ে গেলেন যে এটা আসলে কি হচ্ছে। কলার গাছ জড়িয়ে ধরার পরেও আমার খালার পা থেকে কোমরের অংশ উপরের দিকে উঠে যাচ্ছিল, মনে হচ্ছে সে বাতাসে ভাসছে। তখন আমার মা আর আমার মামা চিৎকার করে আমার নানুকে ডাকতে থাকেন, আর আমার খালাকে গিয়ে তারা দুজনেই জড়িয়ে ধরেন। আমার নানু এলে পরে সবাই মিলে আমার খালাকে একরকম জোর করে ধরে বাড়িতে নিয়ে আসে। আমার নানু একটা কোরআন শরীফ নিয়ে আমার খালাকে সূরা ইয়াসিন পড়তে বলে। আমার খালা কিছুক্ষণ পরে, তারপরে আর পড়তে পারছিলেন না। খালা একটু পরপর হাসে, আবার কাঁদতে শুরু করে। আমার মামা তখন গিয়ে আমাদের ওখানকার একজন হুজুরকে নিয়ে আসেন। উনি এসে আমার খালাকে ঝাড়েন এবং একটা তাবিজ দেন, সাথে তেল পড়াও দিয়ে যান, আর বলেন যে একটা খারাপ জিন আমার খালার উপরে নজর করেছিল। ওখানে কেউ যদি না থাকতো, আমার খালাকে পানিতে ডুবিয়ে মেরে ফেলতে পারত। এই তাবিজ আর তেল পড়া ব্যবহার করার পরে আমার খালা কিছুদিনের মধ্যে ভালো হয়ে যায়। আমার খালা খুবই অল্প বয়সে দুরারোগ্য একটা ব্যাধিতে মারা যান। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। এ ছিল আমার ঘটনা। পড়ে শোনালে খুশি হব। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। আমি সরাসরি ঘটনাটি শেয়ার করছি। ঘটনাটি আমার এক চাচার সাথে ঘটে। আমাদের গ্রাম থেকে পাশের গ্রামে যেতে একটা মাটির রাস্তা আছে। ওই রাস্তার পাশে একটা বিশাল জায়গা নিয়ে বাঁশঝাড়। বাঁশঝাড়ের সামনে বিরাট বড় একটা বট গাছ। ওই রাস্তা দিয়ে সকাল দুপুর আর বিকেল যে সময়ই যাওয়া হোক না কেন, সেখানে প্রায় মানুষ ভয় পেত, আর গেলেও একা সহজে কেউ যেতেন না সেখানে। তখন আমি ছোট্ট ছিলাম। এক চাচার বাড়ি যেতে হতো ওই রাস্তাটা দিয়ে। আমি প্রায় সময়ই ওই গাছটাতে বিভিন্ন ধরনের জিনিস দেখতে পেতাম। প্রায় সময়ই আসার সময় ওই রাস্তায় একজোড়া কবুতর দেখতাম, যার একটা সাদা রঙের, একটা খয়েরি রঙের। চাইলেই ধরা যেত এমন একটা দূরত্বে সেই কবুতরগুলো এসে বসত। কিন্তু তারপরেও আমি কেন গ্রামের কেউই ওগুলো ধরতে চেষ্টা করেনি। আর ওই রাস্তায় প্রায় সময় মানুষ একটা মুরগি দেখতে পেত, যার সাথে কমপক্ষে 100 থেকে 150 বাচ্চা থাকত। আর ওই মুরগিটি মানুষকে পাশে থাকা একটা পুকুরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করত। আর ওই গাছ নিয়ে আর বাঁশঝাড় নিয়ে অনেক কাহিনী আছে। যাই হোক, চাচার মুখের সেই বাস্তব ঘটনায় চলে যাই।
চাচা বাড়িতেই থাকতেন, তার 2 ছেলে। তিনি নদীতে জাল ঘেরাও করে মাছ ধরতেন, আর নদীর পানি শুকিয়ে গেলে মাছ গাছ কিনতেন আর তক্তা বানিয়ে বেচতেন। অর্থাৎ বছরের একটা সময় আসলে সেই নদীকে ঘিরে তিনি মাছের ব্যবসা করতেন, এবং পানিটা শুকিয়ে গেলে তিনি গাছ কিনতেন এবং কাঠের তক্তা দিয়ে সেটা বিক্রি করতেন, সেটা ব্যবসা করতেন। তখন চাচার কাছে ওই বট গাছ খুব অল্প মূল্যে বিক্রি করার প্রস্তাব দিলেন ওই গাছটার মালিক, অর্থাৎ বাঁশঝাড়ের সামনে বাঁশঝাড় সংলগ্ন যে বট গাছটা ছিল সেটা বিক্রি করে দেবেন এমনটাই জানিয়েছিলেন সেই গাছটার মালিক। চাচা রাজি হলেন, কিন্তু ওনার একটা কথা মনে পড়ে গেল, অনেক বছর আগের কথা। এই গাছটি নাকি একজন কাটতে গিয়েছিল, কিন্তু যখন তিনি গাছটিকে কাটতে চাইলেন, প্রথম কোরালের আঘাত করতে এই গাছটি থেকে নাকি মানুষের মতো রক্ত বের হচ্ছিল। কিন্তু চাচা ছিলেন রসিক একজন মানুষ আর খুব সাহসী। তিনি এই ঘটনা শুনছেন, কিন্তু নিজ চোখে না দেখায় তিনি গাছটাকে কাটতে রাজি হয়ে গেলেন। যেদিন তিনি গাছটা কাটবেন এর আগের দিন তিনি একটা স্বপ্ন দেখলেন। গাছটা নড়ছে আর কেউ একজন তাকে অনুরোধ করছে গাছটা না কাটতে। কিন্তু তারপরেও তিনি সকাল সকাল তার কয়েকজন সঙ্গী নিয়ে সেই গাছটার উদ্দেশ্যে রওনা দিলেন। যেহেতু কাছে ছিল বাড়ি থেকে, 2-3 মিনিটের মধ্যে সেখানে পৌঁছে গেলেন তারা। তখন কিছু লোক গাছটা কাটতে শুরু করলো। এত বড় গাছ ছিল যে এক একটা ডালই ছিল এক একটা গাছের মতন। তাই গাছের ডালগুলো কেটে তারপরে গাছটা 2 দিনে কেটে শেষ করা হলো। অর্থাৎ গাছটা যেহেতু বট গাছ এবং বিরাট বড় ছিল, তো সেটা একবারে কাটা সম্ভব হয়নি। প্রথমে সেটার বড় বড় ডালগুলো, যেগুলো অন্য একটা গাছের সমান হবে, সেই ডালগুলো কেটে ফেলা হয় এবং 2 দিনে সেই গাছটা পুরোপুরি কাটা হয়। তারপর একদিন চলে গেল, কোনো সমস্যা হয়নি। কিন্তু তারপর চাচা আবার স্বপ্ন দেখলেন যে খুব ঝড় হচ্ছে এবং ওই গাছটি সে ঝড়ের মধ্যে ঘুরপাক খাচ্ছে, আর কেউ তার কানে বলছে যে তুই খারাপ করলি কাজটা। তার কয়েকদিন পর তার বড় ছেলে, অর্থাৎ চাচার বড় ছেলে হারিয়ে যায়, আর তার 2 দিনের মধ্যে তার গাভীর 2টি বাচ্চাওয়ালা গরু হঠাৎ মরে যায়। তার সবকিছুতেই লস হচ্ছিল। ওই গাছটিও তিনি সঠিক মূল্যে বিক্রি করতে পারেননি। তারপর তিনি এক বড় হুজুরের কাছে গিয়ে সব ঘটনা খুলে বললেন। তিনি তাকে, অর্থাৎ হুজুর তাকে কিছু নিয়ম কানুন দেয় আর কিছু জিনিস করতে বলে। তা তিনি করার পরে অনেকদিন পরে তার বড় ছেলে হঠাৎ করে একদিন ফিরে আসে। আর ওই গাছটিতে যে নাকি প্রচুর পরিমাণে জিন বসবাস করত, তাই ওই গাছটিতে সব সময় কেউ তাকালেই প্রত্যেকে গর্তে সাপ দেখতে পেত, যা আমরা নিজেও দেখেছি। এ ছিল আমার ঘটনা। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই। তাকে আমি বলেছিলাম এবং তিনি একটা ঘটনা পাঠিয়েও দিয়েছেন। তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। ঘটনাটি ঘটেছে রাজশাহী জেলার নওহাটা পৌরসভার বড়গাছি ইউনিয়নের ছোট আমগাছি গ্রামে। শুরুতে গ্রামের একটু বর্ণনা দেয়া যাক। গ্রামের উত্তরে বারানই নদী বয়ে গেছে, দক্ষিণে ফসলের মাঠ। তো ঘটনাটি যার সাথে ঘটে তার নাম হচ্ছে মোহাম্মদ মফিজ। ঘটনাটি 2016 সালে ঘটেছিল। মফিজ ওই গ্রামেরই একজন সম্মানিত ব্যক্তি ছিলেন। তার বয়স হয়ে গিয়েছিল অনেক, আর বেশি বয়স হয়ে যাওয়াতে তিনি বিভিন্ন শারীরিক অসুস্থতার সাথেও মানসিক রোগে আক্রান্ত হয়ে পড়েন। আর মানসিক এই সমস্যার কারণে তিনি বিভিন্নভাবে আত্মহত্যা করতে চাইতেন। যেমন তিনি তার খাটে শুয়ে শুয়ে ওই খাটের সাথে গলায় দড়ি দিয়ে সুইসাইড করার চেষ্টা করতেন, এবং বিভিন্ন ভাবে তিনি সুইসাইড করার চেষ্টা করতেন। তো আত্মীয় স্বজন যারা ছিল তারা তাকে থামানোর চেষ্টা করত, এবং তারা জানতো যে তিনি খুবই আত্মহত্যা প্রবণ একজন মানুষ। আত্মহত্যা বিভিন্ন কারণে হতে পারে,
বাইপোলার ডিসঅর্ডার, সিজোফ্রেনিয়া, ডিপ্রেসিভ ডিসঅর্ডার, অ্যাংজাইটি ডিসঅর্ডার ইত্যাদি বিভিন্ন মানসিক সমস্যার কারণে হতেই পারে। তো যাই হোক, উনি হয়তোবা কোনো না কোনো সমস্যায় জর্জরিত ছিলেন, যার কারণে উনি স্পেশালি শুধু গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে চাইতেন, অন্যান্য ভাবেও চাইতেন। তো যাই হোক, এভাবে চলছিল। কিন্তু কতদিন আর এভাবে পাহারা দিয়ে রাখা যায়, তাই না? এভাবে চলতে চলতে হঠাৎ একদিন গ্রামের সবাই শুনতে পান তিনি গলায় দড়ি দিয়ে সত্যি সত্যি সুইসাইড করে মারা গেছেন। তিনি যেখানে ফাঁসি দিয়েছিলেন সেই জায়গাটি খুবই হন্টেড ছিল। তিনি গ্রামের একদম নদীর ধারের এক নির্জন ভিটার আম গাছের সাথে গলায় দড়ি দিয়েছিলেন। তারপর তাকে তাদের পারিবারিক কবরস্থানেই দাফন করা হয়েছিল। তারপর যারা তার কবর খুঁড়েছিল তারা সকলে সেই রাতে ভয়ানক এক স্বপ্ন দেখে। স্বপ্নে মফিজকে দেখে। মফিজ স্বপ্নের মধ্যে তাদেরকে বলছে, তোরা আমাকে কেন কবর দিলি? আমি তো কবরে থাকতে পারছি না রে, আমাকে কবর থেকে তুলে ফেলে এখনই। সেই রাতের পর থেকেই যারাই রাতে কবরের আশেপাশ দিয়ে হেঁটে যেত তখন নাকি তারা খেয়াল করত যে মফিজের কবর থেকে একটা লাশ উঠে আসছে, এবং ওই মানুষগুলো যেদিকে যায় ওই লাশটি তাদের পিছু পিছু যায় এবং চিৎকার করে বলতো, এই আমাকে কবর থেকে তুলে ফেল, আমি থাকতে পারছি না। লোকজন তো ভয়ে অস্থির, কেউ ওই দিক দিয়ে হাঁটা চলা করতে চাইতো না। তো এভাবে মোটামুটি 40 দিন পর্যন্ত মানুষ এই সমস্যা ফেস করেছিল। 40 দিন পর থেকে আর এই ধরনের কোনো কিছু দেখা যায়নি। তো লোকজন ভেবেছিল যে মফিজের ঘটনা এখানেই শেষ। কিন্তু এই ঘটনার ঠিক 6 মাস পর ওই গ্রামে শূকর চড়াতে একটি দল আসে। আমরা বিভিন্ন সময় দেখেছি যে বিভিন্ন মানুষ বছরের একটি নির্দিষ্ট সময় অনেকগুলো শূকর একসাথে চড়াতে থাকে, তারপর আবার তারা চলে যায়। তো এরকম একটি দল এসেছিল শূকর নিয়ে। ওই দলে 7 জন মানুষ ছিল। তো তারা তো আসলে চিনতো না, জানতো না ওইভাবে। তারা ওই মফিজ যেই গাছে ফাঁসি দিয়েছিল ওই গাছের কাছাকাছি এসে, কারণ ওখানে একটু নির্জন ছিল, শূকরগুলো যাতে গ্রামের মানুষের ক্ষেত খামারে ঢুকে না পড়ে বা ডিস্টার্ব না করে, এই জন্য তারা একটু নির্জন জায়গায় খুঁজে নিয়েছিল। এই কারণে মফিজ যেখানে ফাঁসি দিয়েছিল ওই জায়গাতে এসে তারা তাঁবু গাড়ে। ওদের মধ্যে ওই 7 জনের মধ্যে একজন কম বয়সী বালক ছিল। তো তাদের দলের সর্দার ওই বালককে তাঁবু পাহারার দায়িত্ব দিয়ে যথারীতি তারা তাদের কাজে চলে যায়। শূকর নিয়ে বাইরে বেরোয় পড়ে, দলে দলে ভাগ হয়ে শূকর চড়াতে থাকে। তো এভাবে 1-2 দিন চলে যায়। 3 দিনের দিন তারা আবারও ঠিক করে যে ওই বালক ছেলেটিকে রেখেই আমরা কাজে বেরিয়ে পড়ি। তারপর সেদিন আনুমানিক বিকাল 4টার দিকে ওই বালকটি ওই মফিজ যেই গাছে ফাঁসি দিয়েছিল ওই গাছের কাছাকাছি তো তারা তাঁবু গেড়েছিল, সে ওই গাছের নিচে বসে আছে। কি মনে করে গাছের নিচে এসে বসে। হঠাৎ করে সে একটি গায়েবী আওয়াজ শুনতে পায়। বলে, এই ওঠ এখান থেকে। তো সে চিন্তা করে কি ব্যাপার, কোত্থেকে কে আমাকে উঠতে বললো। সে গাছের উপরের দিকে তাকায়, কাউকে দেখে না। ডানে বায়ে পেছনে ঘুরে তাকায়, কাউকে দেখে না। তো সে চিন্তা করে হয়তো তার মনের ভুল। কিছুক্ষণ পর আবার বলে ওঠে, এই গাছের নিচ থেকে ওঠ। যখন এভাবে বলে, সে একই রকম ভাবে যখন চারদিকে তাকায়, কাউকে দেখে না। কিন্তু একটু পরে সে দেখে যে গাছের পেছন দিক থেকে, সে সামনে থেকে দেখেনি, মনে হলো পেছন দিক থেকে ঘুরে একটা লোক এসেছে এবং এসে কোনো কথা ছাড়াই ওই ছেলেটি ওর কাছে কিন্তু একটা লাঠি থাকতো, যে লাঠি দিয়ে ওই পালের সবাই, ওই দলের সবাই শূকর চড়াতো। তো ও তো যায়নি, কিন্তু ওর লাঠিটা সবসময় হাতের কাছেই থাকতো আর কি। তো দেখে যে ওর ওই লাঠিটা নিয়ে একটা লোক এসেছে, হাতে লাঠি, এবং এসে ওই ছেলেটিকে বেধড়ক পেটানো শুরু করছে। কারণ ও তো প্রচন্ড ব্যথা পাচ্ছে যে কি ব্যাপার, কথা নাই বার্তা নাই, এরকম একটা লোক, তাকে চিনিও না, আগে দেখিও নি,
হঠাৎ করে আমাকে এসে পেটাচ্ছে কেন? মানে ও কিন্তু খুবই মানে অবাক তো হয়েছেই এবং ব্যথাও পাচ্ছে, কারণ ওকে তো মারছে। এর মধ্যে কি হয়েছে যে ও ওখান থেকে সরে গিয়ে ওর তাঁবুর কাছে গিয়ে আর একটা লাঠি নিয়ে আসে, যে আমাকে মারবি, দাঁড়া আমিও তোকে পিটাবো, এইভাবে আমাকে বিনা কারণে মারবি কেন? ওই চিন্তা করে ও লাঠি নিয়ে যখন এগোতে থাকে তখন সে দেখে যে ওই লোকটি দৌড় দিয়ে একটি নদীর ধারে চলে গেল। ওই যে নদীটার কথা আমি বলেছিলাম, বারানই নদী, তো ওই নদীর ধারে চলে গেল। ওখান থেকে নদী দেখা যেত। সে এটা কিন্তু দিনের বেলা, মানে বিকাল বেলা আর কি। তো দেখছে যে ওই লোকটি দৌড় দিয়ে পানির উপর দিয়ে চলে যাচ্ছে এবং নদীর ওই পাশে গিয়ে মিলিয়ে গেল। ও চিন্তা করে যে কি ব্যাপার, পানির উপর দিয়ে দৌড় দিয়ে চলে গেল, এটা কি কোনো মানুষ না অন্য কিছু? মানুষ তো পানির উপর দিয়ে দৌড় দিয়ে যেতে পারে না। তখন ও প্রচন্ড ভয় পায় যে আমি কার সাথে এতক্ষণ মারামারি করলাম আর কে আমাকে মারলো। ও চিৎকার করতে করতে গ্রামের ভেতরে চলে যায়, গিয়ে মানে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে। ওদিকে কিন্তু ওর হাত ভেঙে গিয়েছিল, ওই লাঠির আঘাতে ওর হাত ভেঙে গিয়েছিল। তো গ্রামের লোকজন জিজ্ঞেস করে যে কি হয়েছে, ওর জ্ঞান ফেরে পড়ে আর কি। তো তারপরে ও সব ঘটনা খুলে বলে। তখন গ্রামের লোকজন বলে, আচ্ছা তুমি যাকে দেখেছো তার চেহারা কি এমন এমন ছিল? বলে হ্যাঁ, তার চেহারা তো এমন এমন ছিল। বলে সর্বনাশ, তুমি তো মফিজকে দেখেছো। তখন বলে মফিজকে তো চিনি না। বলে তোমরা যেই গাছের কাছে আছো এই গাছেই মফিজ প্রায় 6-7 মাস আগে সুইসাইড করেছিল। এরপর থেকে এভাবে আমরা অনেক তাকে দেখেছি, অনেকবার দেখেছি, আমরা অনেকেই ভয় পেয়েছি। তো 6 মাস হয়ে গেছে, মনে করেছিলাম যে মফিজ বুঝি আর ফিরে আসবে না, কিন্তু সে আবার ফিরে এসেছে এবং তুমি তাকেই দেখেছ। তো ওই ছেলেটি কিন্তু মানে শুরুর দিকে অতটা ভয় পায়নি, কিন্তু যখন সে জেনেছে যে তাকে যে আঘাত করেছে সে আসলে মৃত, এরপর থেকে ওই ছেলেটি মারাত্মক ভয় পায় এবং সে দিনকে দিন অসুস্থ হয়ে যেতে থাকে। ওই দলের লোকজন তাকে দ্রুত বাড়িতে পাঠিয়ে দেয় এবং এর কয়েকদিন পরেই ওই দলের কাছে খবর আসে যে ওই ছেলেটি মারা গেছে। ওই দলের লোকজন ওই গ্রামের অনেককেই বলেছিল যে ছেলেটি মারা গেছে। তো প্রিয় লিসেনার্স, এই ঘটনা থেকে কিন্তু আমাদের দুটো শিক্ষা। প্রথম কথা হচ্ছে যে যদি আপনারা বা আমরা খেয়াল করি যে কোনো একজন মানুষ এমন কারো দেখা পেয়েছে যে আসলে মানুষই না, বা সে অনেক আগে মারা গেছে, তার রূপ ধরে কোনো জিন এসেছে, তো এই ধরনের মানে যদি ঘটনা আমরা দেখি সেক্ষেত্রে আমাদের করণীয় কি? তখন ওই ব্যক্তিকে আমরা কোনো না কোনো উল্টাপাল্টা বুঝ দিয়ে ওই সময়ের মধ্যে তাকে শান্ত করার চেষ্টা করবো। সেজন্য ওই অবস্থাতে বুঝতে না পারে সে ভয়ানক কিছু দেখেছে, তাহলে কিন্তু ভয়ানক ক্ষতি হতে পারে। যেমন এই ছেলেটির কথাই আমরা উদাহরণ হিসেবে বলতে পারি। এই ছেলেটি কিন্তু ওইভাবে সে মানে ভয় পায়নি, কিন্তু পরবর্তীতে যখন মফিজের বিভিন্ন ঘটনা সে শুনেছে তখন সে মনের মধ্যে প্রচন্ড ভয় পেয়েছে, যার ফলে সে মারা গিয়েছিল। আর একটা বিষয় হচ্ছে, মৃত মানুষ কখনো ফেরত আসতে পারে না। বিভিন্ন ধরনের জিন বা কারিন জিন সে মৃত ব্যক্তির রূপ ধরে এসে মানুষকে ডিস্টার্ব করে। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আশা করছি যে তার যে শোনানো ঘটনাটা সেই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি আজকে আপনার সাথে যে ঘটনাটি শেয়ার করব এটি জমশেদ চাচার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। সেই সাথে আমি ঘটনার সময়কালও আপনাকে বলতেছি। এটা পাকিস্তান পিরিয়ডের ঘটনা, অর্থাৎ এটা 1971 সালের আগের ঘটনা। ঘটনার শুরুতে জমশেদ চাচা সম্পর্কে একটু বলতে চাই। জমশেদ চাচা যেহেতু 1971 সালে আগে উনি আগের লোক, তো ওই সময় সচরাচর মানুষ একটু কি বলে শান্ত প্রকৃতির ছিল, কিন্তু জমশেদ চাচার ব্যাপারটা ছিল অন্যরকম। তিনি যখন কিনা সবেমাত্র ডিগ্রিতে ইন্টারমিডিয়েট পাশ করে পড়তেছিলেন তখন
ওনার মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। তিনি একটু বেশি বুঝতেন সবার থেকে, সবাইকে একটু বেশি বোঝার কারণে অন্যদেরকে হেয় প্রতিপন্ন করায় তিনি অনেক কি বলে এক ধরনের আনন্দ পেতেন। এজন্য তিনি বেশি বোঝার কারণে আরেকটি সমস্যা হচ্ছে, তিনি হলো আল্লাহ বা আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করতেন না, নাস্তিক টাইপের লোক হয়ে উঠতেছিলেন। তো দেখা যায় যে যখন কিনা কোনো হুজুর বা আলেমদের সাথে তার কোনো সাক্ষাৎ হয় বা হলো কোনো আড্ডাতে বসে, তখন তিনি বিভিন্ন আলেমদেরকে বিভিন্ন ধরনের অহেতুক বা কি করে বাঞ্ছনীয় প্রশ্ন করে আলেমদেরকে হেয় প্রতিপন্ন করতেন। অর্থাৎ তিনি যেহেতু নাস্তিক ছিলেন, আল্লাহকে বিশ্বাস করতেন না, তো এমন কিছু প্রশ্ন করতেন যাতে হলো গিয়ে আলেম ওলামারা একটু বিব্রত বোধ করতেন। তো সবকিছু মিলে তার মধ্যে একটা শূন্যতারা ভাব সবসময় কাজ করত। এভাবে তার দিন চলতে থাকে। অনেকের সাথেই তো তার মাঝে মাঝে বিতর্ক লাগে যে আল্লাহ আছে বা নেই। অনেক যুক্তিতর্কে সে কিছুটা তার মধ্যে ঈমান আসে যে হ্যাঁ আল্লাহ আছে। তারপরেও সম্পূর্ণ যে একটা মনের বিশ্বাস, এটা সে উপলব্ধি করতে পারে না। রাসেল ভাই, তার সাথে যে ঘটনাটি ঘটে, এই ঘটানোর পর তিনি সম্পূর্ণভাবে আল্লাহ এবং আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করা শুরু করেন আর কি। আমি এখন মেইন ঘটনায় যাচ্ছি। জমশেদ কাকার একটি বন্ধু ছিল, ওনার নাম ছিল রফিক। তো রফিক চাচা এবং জমশেদ চাচা যখন ক্লাস 2-এ পড়ে, তখন থেকে তাদের বন্ধুত্ব। এখন রফিক চাচার বাবা মারা গেছেন প্রায় 2 বছর হয়েছে, যার কারণে ওনার যে সংসারের হাল ওনার কাঁধে এসে পড়ে, কারণ উনি পরিবারের বড় ছেলে ছিলেন। ওনার 2টি ছোট বোন ছিলেন, দুটো বোনেরই বিয়ে হয়েছিল, কিন্তু বোন দুটি এখন রফিক চাচার বাড়িতে, কারণ তাদের শ্বশুর বাড়িতে কিছু সমস্যা হয়েছিল, পারিবারিক সমস্যা। তো এভাবেই মূলত তাদের সংসার। যেহেতু রফিক চাচা বড়, তিনি যখন মেট্রিক পাস করেন তখনই একটি কারখানায় চাকরি শুরু করেন। তো উনি ওই কারখানায় অনেকদিন যাবৎ চাকরি করতেছেন, কারণ তার এটাই হলো একমাত্র উপার্জনের জায়গা। তো যেটা হয়েছে, একদিন জমশেদ চাচার কাছে রফিক চাচা আসলেন, এসে বললেন যে দোস্ত, আমি একটা বিপদে পড়েছি। তো জমশেদ চাচা বলতেছে যে কি বিপদ বল, আমি আমার জায়গা থেকে যতটুকু পারি সমাধান করব বা তো হেল্প করব। তো রফিক চাচার ভাষ্য ছিল এরকম যে ওনার বাড়িতে 1 মাস যাবৎ কে বা কারা তাদের টিনের চালে, টিনের দেয়ালে অনবরত ঢিল ছোড়ে, এবং এই শব্দে তাদের ঘুম একেবারে হারাম হয়ে গেছে। তারা কোনোভাবেই ঘুমাতে পারতেছে না। তো এটা তো বিশাল বড় একটা সমস্যা। কথা শোনার পর জমশেদ চাচা ভাবতেছে যে রফিকের মাথা নষ্ট হয়ে গেল, এটা আদৌ সম্ভব? তো বলতেছে যে কেন, তুই খুঁজে দেখেছিস যে কে ঢিল ছুটতেছে? এখন রফিক চাচা বলতেছে যে দোস্ত, আমি বাহিরে গিয়েও দেখছি কেউ নেই, কিন্তু আমাদের ঘরে শব্দ হচ্ছে। তো জমশেদ চাচা বললো আচ্ছা ঠিক আছে, আমি আমি আজকে রাতে তোর সাথে থাকবো, এর কারণ উদ্ঘাটন করেই ছাড়বো। তো যথারীতি রাত 10টার পর জমশেদ চাচা হলো রফিক চাচার বাসাতে যায়। এর আগে রফিক চাচাকে বলে তিনি একটি হটস্টিক এবং টর্চ লাইট ম্যানেজ করে রাখতে বলছিলেন আর কি। তো রাতে যখন জমশেদ চাচা রফিক চাচার বাড়িতে আসে, রফিক চাচার বাড়ির অবস্থানটা আমি একটু বলি। ওনার বাসাটা ছিল এমন একটি জায়গায়, সেটা হচ্ছে তখনকার সময়ে ঢাকার বলতে গেলে শেষ মাথায়। তখন একটি দোতলা বাড়ির পিছনে ওনার বাসা ছিল, একটি টিনের ঘর। ওনার এক ঘরে 2 বোন, আর এক ঘরে মা, এবং রফিক চাচা হলো আরেক রুমে থাকতেন। যখন জমশেদ চাচা রফিক চাচার বাসায় আসে, এই রাতের খাবার খেয়ে তারা ঘুমোতে যাবে, তখনই রফিক চাচা বলে দোস্ত, এই যে লাইট নিভানোর পরেই এই যে ভূতের খেলা শুরু হবে। এবং এটা সত্যি সত্যি ঘটলো। আপনার ওরা লাইট নিভানোর কিছুক্ষণের মধ্যেই, মানে কিছুক্ষণ পরেই, তাদের টিনের চালে, টিনের যে দেয়াল আছে সেখানে অনবরত কেউ ঢিল ছুটতেছে বা কেউ হাত দিয়ে মারতেছে, এরকম শব্দ হচ্ছে।
প্রথমে জমশেদ চাচা ওরকম ভয় পায়নি, কারণ তিনি আগে পর্যবেক্ষণ করতে চাচ্ছিলেন। তিনি হাতে হটস্টিক এবং হলো লাইট নিয়ে বাইর হলেন। বাইরে হওয়ার পর চারপাশে পর্যবেক্ষণ করলেন। তো ভাবতেছে যে এমনও তো হতে পারে যে বাতাসের সাথে গাছের আহ, ডাল বা গাছ যদি টিনের চালে ধাক্কা লাগে, সেক্ষেত্রে তো শব্দ হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো তিনি দেখলেন তাদের ঘর থেকে 5-6 হাত বা মোটামুটি অনেক দূরত্বে কোনো গাছই পেলেন না, অর্থাৎ কোনো গাছের সংস্পর্শেই নেই এই ঘরগুলো। তারপরে এই শব্দ কোথা থেকে এলো? আর একটা বিষয়, সেটা হচ্ছে উনি যখনই বাহির হয়েছিলেন এরপরে কিন্তু শব্দ বন্ধ হয়েছে। তো উনি বলতেছে রফিক চাচাকে উনি বললেন যে তুই ঘরের ভেতরে যা, আমি বাইরে, এবং ঘরের ভেতরে গিয়ে লাইট অফ করবি, আমি দেখবো এটা কি। তো রাসেল ভাই বিশ্বাস করবেন না, রফিক চাচা ঘরের ভেতরে গেল এবং জমশেদ চাচা ঘরের বাইরে। রফিক চাচা লাইট নিভানোর পরেই শব্দ শুরু হলো, এবং জমশেদ চাচা এবার চারদিকে ঘুরে ফিরে খোঁজার চেষ্টা করতেছে যে আসলে শব্দটা কোথা থেকে আসতেছে। ঘরের চারপাশে ঘুরতেছে, যখন কোনো কিছুর খোঁজ মিলল না, এরপর তিনি ঘরের ছাদের উপরে তাকালেন, অর্থাৎ যে উপরে যে টিনের চালের দিকে তাকালেন। তিনি দেখে অবাক হয়ে গেলেন। এটা অবাক বলবো কিনা, ভয়ে নিঠোর পাথর হয়ে যাচ্ছিলেন। তিনি চালের উপরে দেখেন একটা বিশাল বিশাল দেহ, সাদা কাপড়, মানে যেমন মানুষের যে মরদেহ সাদা কাপড়ে মোড়ানো থাকে, এরকম কিছু একটা অবয়ব রফিক চাচার টিনের চালে দাঁড়ায় আছে। তিনি সাহসী ব্যক্তি ছিলেন, কিন্তু এটা দেখার পর তার সাহস কোথায় যেন হারিয়ে গেল। তিনি ভয়ে বিস্মিত হয়ে রফিক চাচাকে ডাকলেন এবং দ্রুত রফিক চাচার ঘরে ঢুকে পড়লেন। তিনি রফিক চাচাকে বললেন যে দোস্ত, যেটা আমি দেখেছি এরকম জিনিস আমি কখনো দেখি নাই, এবং এটা যে আসলে ঘটছে আমি এখনো বিশ্বাস করতে পারতেছি না, কিন্তু নিজের চোখে যা দেখলাম এটা না বিশ্বাস করেও কোনো উপায় নেই। তুই কোনো কবিরাজ অথবা ওঝা ওনাদের শরণাপন্ন হ, এটার সমাধান তারাই করতে পারবে। তো এই ঘটনার পর জমশেদ কাকার মধ্যে একটা অলৌকিক ঘটনার প্রতি বিশ্বাস চলে আসে, কারণ তিনি নিজের চোখে দেখলেন এটা আসলে অন্য কেউ তো দেখে না। এবং তিনি যে এর আগে এক ধরনের নাস্তিক ছিলেন, তো তার মধ্যে এক ধরনের বিশ্বাস আসে যে এটা অলৌকিক ঘটনা, নিশ্চয়ই সৃষ্টিকর্তা আছে। তো উনি এই যে সমস্যাটা, রফিক চাচার বাসায় যে সমস্যাটা, এই সমাধানে তিনি পুরোটাই থাকতে চাইলেন, এবং এটা আসলে কি ঘটনা ইনি পুরোটাই জানতে চাইলেন। যার কারণে যখন রফিক চাচার বাসায় কবিরাজ আসে, তিনিও ওই সময় ওইখানে ছিলেন, এবং কবিরাজ তাদের যে কার্যক্রম থাকে, যেভাবে তাদের এই সমস্যাগুলো সমাধান করে, তো সবকিছু মিলে তিনি একটা আহ, কারণ দাঁড় করালেন। সেটা হচ্ছে যে রফিক চাচার যে বোন ছিল দুটি, তার মধ্যে যে ছোট বোনটা, এই ছোট বোনকে একটা জিন পছন্দ করত, এবং এই জিন পছন্দ করার কারণে এই জিন ছোট বোনকে বিয়ে করতে চাইতো। কিন্তু সে যে রফিক চাচার ছোট বোনকে পছন্দ করে, এটা অনেকভাবে হয়তো বা বুঝাইছে, কিন্তু রফিক চাচারা বা রফিক চাচার ফ্যামিলি কখনো বোঝে নাই, আসলে তারাই বোঝে নাই, এটাই সত্যি। এবং যখন তার ছোট বোনকে অন্যত্রে বিয়ে দেয়, তখন জিন অনেকটা কষ্ট পায়, এবং এই কারণে ওই ছোট বোনের বাসার ফ্যামিলির সাথে, মানে অর্থাৎ ছোট বোনের শ্বশুর বাড়ির ফ্যামিলির সাথে বিভিন্ন কারণে তাদের পারিবারিক দ্বন্দ্ব তৈরি করেন। মূলত এই যে তাদের শ্বশুর বাড়িতে যে তার বোনের যে সংসার টিকতেছে না, এই দ্বন্দ্বটা মূলত দিনেই তৈরি করে। তো এরপরে যখন তার বোন তাদের বাড়িতে আসে, এই এই প্রতিশোধ নেয়ার জন্যই এই জিন হলো প্রতিদিন তাদের টিনের চালে, টিনের দেয়ালে বিভিন্ন ধরনের ভয় ভীতি দেখানোর জন্য ঢিল ছুড়ে বলতে পায়ের আঘাত দেয়, শব্দ করে, যেন তারা ভয়ে থাকে। তো যাই হোক, কবিরাজ কোনোভাবে যেভাবে হোক ওই জিনটিকে তাদের বাসা থেকে বিতাড়িত করে। এর পরবর্তীতে তারা মোটামুটি আর কোনো সমস্যা হয়নি, এবং তার ছোট বোন শ্বশুর বাড়ি গেছে কিনা এটা নিয়ে পরে রফিক
জমশেদ চাচা ওইভাবে খোঁজ খবর রাখেননি। জিন, ভূত, অলৌকিক ঘটনা এগুলো আগে কখনোই বিশ্বাস করতেন না। এবং ধর্ম, আল্লাহ এগুলোর প্রতি যদিও অনেক আলেম ওলামাদের সাথে যুক্তিতর্কে হেরে কিছুটা বিশ্বাস এনেছিলেন, কিন্তু এই জিনের ঘটনাটার পর তিনি পুরোপুরি ধর্মকে বিশ্বাস শুরু করেন এবং অলৌকিক ঘটনাগুলোকে বিশ্বাস করেন। তো জমশেদ চাচার মূলত এই ঘটনাটাই ছিল রাসেল ভাই। আমার কাছে আরও অনেকগুলো ঘটনা আছে, আমি পরবর্তীতে অবশ্যই আপনাকে পাঠাবো। আমার জন্য দোয়া করবেন এবং দর্শক শ্রোতা আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমরা চলে যাব এখন ডক্টর আলিফের কাছে এবং তার ঘটনা শুনবো আমরা। আসসালামু আলাইকুম লিসেনার্স, থ্যাংক ইউ রাসেল ভাই। তো ঘটনার শুরুতে আমি বলতে চাই, ঘটনার শুরুটা এরকম যে সেদিন রাত 11টার বাস যেতে হবে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার বর্তমানে ক্লিনিক পাড়া, আগে এটার নাম কি ছিল সেটা তিনি মনে করতে পারছিলেন না রেফায়েত ভাই। সেটার সাথে বয়ে গেছে একটা নদী। ঘটনা 1991 সালের, যখন রেফায়েত ভাই বাসে উঠছেন তখনকার সময় বাসের জন্য অপেক্ষা এবং শীত দুয়েই অবস্থা খারাপ। তার সাথে তখন তার ছেলে ছিল, যাকে নিয়ে তিনি যাবেন সে এলাকায়। সে এলাকায় যাবার আগে তিনি তার সাথে একটা ব্যাগ নিয়েছেন, কারণ সেখানে হয়তো থাকতে হতে পারে। ঘটনাটা আসলে আমি কিছুদিন পিছনে চলে যাই। 1989 সালের দিকে হবে। জমির উদ্দিন সাহেবের স্ত্রীর প্রসবের ব্যথা ওঠে। প্রসব ব্যথা উঠবার পর এলাকার ডাইকে খবর দেওয়া হয়। তখন ক্লিনিক এবং এই ব্যবস্থা ছিল না, তখন আশেপাশে ক্লিনিকও ছিল না। তো ডাই বাসায় এসে বাচ্চা জন্ম দেওয়ার জন্য সহযোগিতা করে। খবর পেয়ে ডাই বাসায় আসে এবং প্রসব যন্ত্রণায় কাতর জমিরুদ্দিন সাহেবের স্ত্রী পাশে দরকারি জিনিস নিয়ে এসে একটি ছেলে সন্তান প্রসব করায়। ছেলে সন্তান প্রসব করানোর সাথে সাথে মহিলার প্রচণ্ড রক্তক্ষরণ হয়। মহিলার অবস্থা ধীরে ধীরে খারাপ হতে থাকে। আসলে খারাপের এক পর্যায়ে তাকে হাসপাতালে নেওয়ার জন্য রওনা করা হয়। আর রাস্তা তখন ছিল কাঁচা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বলে ওই এলাকায় কিছুই ছিল না। একটা ছোট বিল্ডিং এর মতো, উপজেলার মতো বিল্ডিং একটা হাসপাতালের মতো ছিল। তো সেখানেও পৌঁছাতে প্রায় ঘন্টাখানেক সময় লাগবে। এদিকে মহিলার সারা শরীর রক্তে ততক্ষণে ভিজে গেছে এবং এক পর্যায়ে তিনি তার স্বামীর হাত ধরে শুধু একটা কথা বলেন, তুমি আমার সন্তানকে সাবধানে রাখবে। আমি অনেক বিপদের সম্মুখীন হয়েছি, ওর বিপদ যেন আসতে না পারে, আমার জন্য দোয়া করো। এবং এটা কিছুক্ষণের মধ্যেই এই কথাগুলো বলতে বলতে তিনি মাঝ রাস্তায় মৃত্যুর কোলে ঢলে পড়েন। তার স্ত্রীর দাফন শেষ করতে না করতে তার ছেলে সন্তানটিও মারা যায়। তিনি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন। তিনি শোকে কাউকে কিছু বলতে পারছিলেন না এবং প্রচন্ড রকমভাবে সবকিছু নিয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে যান। তার স্ত্রী মারা যাবার পর তার মানসিক অবস্থা ঠিক হতে সময় লাগে প্রায় 4-5 মাসের মতো। তিনি তার স্ত্রীর কবরের কাছে সারাক্ষণ পড়ে থাকত এবং প্রতিদিন কাঁদত। অসুস্থ অনেকটা সুস্থ তিনি আস্তে আস্তে হতে থাকেন 4-5 মাস পর। তার পরিবার তার এই অবস্থা দেখে পরিত্রাণ এবং মুক্তি দেবার জন্য তার অবস্থার তাকে আবারও বিয়ে করিয়ে দেওয়া হয়। যার সাথে বিয়ে হয় তার পাশের গ্রামে, তিনি পাশের গ্রামে থাকতেন। সবকিছু ঠিক মতো চলছিল। তার একটা সমিল ছিল যেখানে কাঠ কাটা হতো। সমিলটা তখন ওখানেই ছিল এবং সে মাঝে মাঝেই বেশি অর্ডার থাকলে রাত কাটিয়ে দিত। একদিন রাতের বেলা তার প্রচন্ড ক্ষুধা লাগে এবং রাত তখন 9টা বাজে। সেদিন যাকে দিয়ে টুকটাক বাড়ির কাজে পাঠায়, সেই ছেলেটা না থাকার কারণে, তার ক্ষুধার লাগার কারণে তিনি বাড়িতে চলে যাবেন সেই প্ল্যান করেন। তো তিনি রওনা দিয়ে দেন। তিনি বাড়িতে যাওয়ার পথে তার পরিচিত এক ভাইয়ের সাথে দেখা হয়। দেখা হওয়ার সাথে সাথে তিনি দেখলেন সেই লোক তাকে বিদায় দেওয়ার পরও তার পেছন পেছন আসছে। তিনি শুধু বলছেন, কি ব্যাপার ভাই, কিছু বলবেন? তখনই মুহূর্তের মধ্যে সেই লোকটাকে তিনি আর দেখতে পান না। টর্চ লাইটও সাথে ছিল না এবং কুয়াশায় ঢাকা চারদিক। তিনি হাঁটতে হাঁটতে বাড়ির কাছে এসে একটা গাছের গুড়ির সাথে পায়ের সাথে ধাক্কা খেয়ে কন্ট্রোল করতে না পেরে পড়ে যান। তিনি বুঝতে পারছিলেন তার শরীর গরম হয়ে গেছে, তার জ্বর আসছে, পেটের মধ্যে কেমন একটা অস্বস্তি লাগছে। এমনিতেই তার পেট খালি, কিন্তু এরকম অস্বস্তি মাঝে মাঝে পেটে গ্যাস হলে বোঝা যায়। কিন্তু ওনার অস্বস্তিতে এমন যে তিনি বিষ খেয়ে ফেলেছেন, তার গলার মধ্যে ধরে আছে। তিনি দেখলেন গাছের পাশ থেকে, মাটির নিচ থেকে 6-7টা অজগর সাপ তার চারিপাশ ঘিরে ফেলেছে এবং প্রত্যেকটা অজগর সাপ জোরে জোরে হাসছে। একটা অজগর সাপ তার পা পেঁচিয়ে ফেলার সাথে সাথে তিনি মাথার মধ্যে ভারী লাগতে থাকে, কেমন জ্বরটা বেশি আসলো কিনা। তিনি সাথে সাথে পড়ে যান, মাথা ভারী হয়ে যায়। জ্বর আসলে যেমন মাথা ভারী লাগে, তখন তার এরকম লাগছিল। এরপরে তিনি সকালবেলা
একটা মাদ্রাসার কাছের দেয়ালে জ্ঞান ফেরা অবস্থায় নিজেকে খুঁজে পান। সেটা খুব দূরেও না, সেটা তার বাড়ি থেকে খুব বেশি দূরে না। তিনি বাড়ি যেতে পারছিলেন না এবং রাস্তায় পড়ে থাকা অবস্থায় তিনি একটা 12-13 বছরের ছেলেকে পাশ দিয়ে যেতে থাকে দেখতেন। তো তাকে যেতে থাকতে দেখে তার কাছে সাহায্য চায় যে তুমি আমাকে একটু বাসায় দিয়ে আসো। বাড়ির কেউ জানেও না তার এই অবস্থা। তাকে দেখে সবাই মনে করতে থাকে তিনি অসুস্থ অথবা কোনো একটা সমস্যা হয়েছে। তার সেবা করা হয়। সেদিন রাতের বেলায় তিনি হঠাৎ বসে আছেন, তার ঘুম কিছুতেই আসছিল না। মনের অজান্তে তিনি ঘরের দরজা খুলে দরজা খোলার শব্দ পায় তার ভাতিজা। সে জিজ্ঞেস করে, কাকা কই যান? তিনি কিছু বলে না, পেছনেও তাকায় না। তিনি আবারও জিজ্ঞেস করে। সেই ভাতিজা দেখে তার চাচা মানে জমির সাহেব ঘর থেকে টয়লেটের দিকে না যেয়ে সে উঠান ক্রস করে 2 বাড়ির মাঝ দিয়ে রাস্তার দিকে চলে যাচ্ছে। সেই ভাতিজা জমির সাহেবের স্ত্রী ও পাশের ঘরের জমির সাহেবের আরেক ভাইকে ডাক দেয় এবং তার পিছু নেয়। নীতি এক পর্যায়ে তারা না পেটে তাকে ধরে এবং বলে কয়ে জোর করে বাড়ি চলেন, কোথায় যাচ্ছেন আপনি বলতে থাকে। তিনি কারো কথাই শুনছিলেন না, শুধু শুনছিলেন আমি এসেছি তুমিও এসো, এটা তিনি বারবার শুনছিলেন। এটা তিনি তার স্ত্রীকে ঠিক হওয়ার পর বলেছিলেন। সেদিন বাড়িতে তাকে জোর করে এনে সূরা কালাম পরে ফুঁক দেওয়া হয়। জমির সাহেবের ছোট ভাই একটা মাদ্রাসার শিক্ষক, তিনিই ফু দেন এবং ঝাড়ফুঁক করেন এবং জমির সাহেব ঘুমিয়ে পড়ে। রাতটি কোনো রকম ভাবে পার হয়। পরদিন সকালে তার ভাই তার সাথে আলাপ আলোচনার এক পর্যায়ে জানতে পারে তিনি সেদিন থেকে এরকম ফিল করছেন। তিনি কিছু পানি পরে একটা কলসির মধ্যে দিয়ে তাকে বলেন যে তিনি যেন রুম থেকে বের না হয় 2-3 দিন। কিন্তু তিনি কথা শোনেননি, তিনি বের হয়েছেন এবং কাজে গিয়েছেন। 2 দিন পর তিনি বসেছিলেন সমিলের ভেতরে। সেদিন অনেক কাজ ছিল এবং রাত জাগতে হবে যতদূর কাজ আগানো যায়। তিনি দেখেন রাতের বেলা তার সমিলের সামনে দূর থেকে একজন লোক অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। এই কুয়াশার মধ্যে তাকে স্পষ্ট বোঝা যাচ্ছে। লোকটা নড়ছে না, তার কাছ থেকে খুব বেশি হলে 100 হাত দূরে লোকটা দাঁড়ানো। খুব বেশি কুয়াশা ছিল না, হালকা কুয়াশা ছিল, কিন্তু বোঝা যাচ্ছিল। তিনি ডাক দেন, কে এখানে? যেহেতু শীত, চাদর জড়িয়ে তিনি কাছে যান কে সেটা তলব করার জন্য। কাছে যেতেই তিনি দেখেন একটা কাঁঠাল গাছ ছিল সেখানে। সেই কাঁঠাল গাছের নিচে একজন মহিলা ও একজন শিশু সহ 2জন দাঁড়িয়ে আছে এবং তাদের 2জনের সামনে 2টা কবর। তিনি টর্চ মারল, সেই মুখের মধ্যে কিচ্ছু নেই। ছোট্ট একটা বাচ্চার কান্নার আওয়াজ মাটির নিচ থেকে আসছে। হঠাৎ তার বমি বমি ভাব হতে লাগলো এবং তিনি বমি করে দেয়। তিনি তার লোকদের কাছে ডাকছে এবং পানি আনার জন্য, কিন্তু তিনি কোনো কথা বলতে পারছিলেন না। তিনি দেখলেন তার বমির মধ্যে অনেকগুলো চুল এবং রক্ত, সাথে সাথে ছোট ছোট পোকা কিলবিল করছে। পোকাগুলো বেশ বড় বড়। তিনি ভয়ে দৌড় দেন সমিল দিকে, কিন্তু দৌড় দেওয়ার মতো অবস্থা তিনি পাচ্ছিলেন না। সেদিন তিনি 100 হাত পেছনে যাবার পর কোনো কষ্টে কোনো মতে সমিল দেখছিল না। মুহূর্তের মধ্যে তিনি মাটিতে বসে পড়েন। তিনি কোথায় আছেন? আশপাশ সব অন্ধকার দেখতে লাগলেন। মনে হচ্ছিল তিনি অন্ধ হয়ে গেছেন, চোখের কোনো জ্যোতি নেই। তিনি ডাকছেন সাহেলা, তিনি ডাকছেন বাবুল, কেউ কোনো কথা শুনছে না, কেউ শুনছে না। তার শরীর অসাড় হয়ে গেছে, তার শরীরে একটু শক্তি নেই, টর্চটাও হঠাৎ কাজ করছে না। তার সামনে একজন লোক আসলো এবং বলল, তুই শেষের দিকে, খুব বেশি দিন বাঁচবি না। লোকটার কোনো চেহারা, কোনো শরীর দেখা যাচ্ছে না, কিন্তু ভয়েসটা ভালো করে শোনা যাচ্ছে। ভাষাটা খুব রাগ ও ঘৃণার চোটে কথাগুলো বলছে সেই লোকটা। তিনি কিছু বলতে পারছিলেন এবং চোখের মনি তিনি সরাতে পারছিলেন না। মনে হচ্ছে চোখের মনিটা চোখের মধ্যে ফিক্স হয়ে গেছে। তিনি ভাবছেন কোন বিপদে পড়লাম, কারো ক্ষতি করি নাই, কিন্তু কি সব দেখছি আমি। তিনি জমির সাহেব এমন এসব আছরে বিশ্বাস করত না, কিন্তু সেদিনের পর থেকে তার মনের মধ্যে ভয় ঢুকে যায়। এই কথাগুলোই তিনি শুনেছেন এবং খুব বাজে পচা মাছের গন্ধ পাচ্ছিলেন সেদিন থেকে। এসবের ঘটনা রাত 10টা-11টার দিকে, কিন্তু এই অল্প সময়ে তিনি হঠাৎ করে ফজরের আজানের ধ্বনি শুনতে পান। এই আজানটা তার পরিচিত। এইভাবে তার ভাই আজান দেয়। এই আজানটা এই এলাকার না, এই আজানটা তার ছোট ভাই যে মাদ্রাসায় থাকে সেই মাদ্রাসার মসজিদের আজান আর কি। তিনি জানান তার ছোট ভাই তার মাদ্রাসায় চলে গেছে, তাহলে এই শব্দ এত কাছের কেন? তিনি কাঁদছেন, কিন্তু কোনো কথা বলতে পারছিলেন না। তিনি কাঁদছিলেন, তার কাছে মনে হচ্ছিল তার স্ত্রী ও সন্তান তাকে দেখা দিয়েছে। এটার মানে এই যে তিনি মারা যেতে বসেছেন। তখনকার মানুষ মারা যাওয়ার আগে নাকি অনেক আত্মীয় স্বজন দেখতে পায়, এটা চিন্তা করেছে। কথাটা ফেলনা না, তার একটা তন্দ্রার মতো এসে ঘুম হয়ে যায়। তিনি ঘুম থেকে উঠে দেখেন আশেপাশে অনেক মাদ্রাসার ছাত্র এবং তার ছোট ভাই। সেই ভাই তার এক ছাত্র জিন দ্বারা তাকে এখানে নিয়ে এসেছে। তিনি চলে গেছিল অনেক দূরে,
সেখান থেকে বিপদ দেখে তাকে নিয়ে আসা হয়েছে। তাকে তার ছোট ভাই বাসায় রেখে যায় এর পরে এবং বাড়ি বন্ধ করে তাকে বাসা থেকে বের না হওয়ার কথা বলা হয়। তার ছোট্ট জিন ছাত্রটি বলেছে তার মৃত্যু আশঙ্কা আছে, কিন্তু এটা তাকে তখন জানানো হয়নি, শুধু বলা হয়েছিল যে তার বিপদ সামনে। তো তার ভাই বলেছে, জমির সাহেবের ছোট ভাই বলেছে যে আমার যে প্রিন্সিপাল, আমার যে বস, সে আসলে আপনাকে তার কাছে নিয়ে যাব। চিকিৎসার জন্য মাদ্রাসার সেই শিখ প্রিন্সিপাল, তাদের বস ঢাকায় এসেছিল। তো বলেছে আপনি বাসায় থাকেন, আমি না বলা পর্যন্ত বাসার বাইরে যাবেন না। এদিকে তার স্ত্রীর সাথে তিনি বাড়িতেই থাকছিল, কিন্তু তিনি ঘরে থাকতে পারছিল না, ঘরে থাকতে চাইছিল না, বাড়ি তাকে যেতেই হবে। তার ছোট ভাই এসে তাকে বাসায় একটা পরা পানি দিয়ে গোসল করা এবং এক প্রকার জোর করেই বাসাতেই রাখে। এর মধ্যে প্রতি রাতে জমির সাহেব তার ঘরের উপাস থেকে ডাক পেতেন, আব্বা, আব্বা আমারে নিয়ে যান এখান থেকে, আব্বা আমি আর আম্মা আপনার জন্য অপেক্ষা করছি। তিনি থাকতে পারতেন না ঘরের মধ্যে, তার মধ্যে স্বভাবগত পরিবর্তন আসতে থাকে। তিনি খেলতেন না কোনো কিছু এবং খেতেও পারতেন না, যা খেতেন তাই ফেলে দিতেন, এমনকি বমি করে ফেলে তিনি বলতেন দেখো কতগুলা পোকা। কিন্তু যারা পাশে থাকতো তিনি যে বমি করছেন কোনো কিছুই পেট থেকে আসতো না, এটা তারা বলেছে এবং শুধু লালা পড়তে দেখেছে। স্বপ্নে তিনি দূর গাছের নিচে দুটা কবর দেখতে লাগলেন প্রায় প্রতিদিনই, এবং প্রতি সময় এই কবরগুলো দেখতেন। কবরের পাশে একজন মানুষ ও কবরের ভেতর থেকে মাটি ভেদ করে একটা বাচ্চার শব্দ আসছে। তিনি যে এগুলো দেখতেন, সাথে সময়ও চলে যায় প্রায় 2 মাস। তাকে 2 মাস পর সেই মাদ্রাসার হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। সেই মাদ্রাসার প্রিন্সিপাল দেখে বলেন, দেখি কপালের চারিপাশ পুড়ে গেছে, অবস্থা ভালো না, কিছু আমল ও দোয়া পড়া পানি প্রতিদিন 1 মাস খাবে, এরপরে আবার তাকে নিয়ে আসবে আমার কাছে। 15 দিন খাওয়া পর্যন্ত তিনি বেশ সুস্থ ছিল। তিনি সুস্থ থাকলে তিনি ভালো ফিল করতেন এবং স্বাভাবিক আচরণ করতেন, কিন্তু 15 দিন যাওয়ার পর থেকেই তিনি আর পানি খেতেন না। হঠাৎ করে তিনি আবারও স্বপ্ন দেখা শুরু করেন। তখন গরম পড়ে গেছে। স্বপ্নে তিনি দেখতেন তার চারিপাশে মানুষজন তার লাশ কাঁধে করে নিয়ে যাচ্ছে সেই গাছের নিচে, সেই কাঁঠাল গাছের নিচে 2টা কবর এবং সেই 2 কবরের পাশে 2জন মানুষ। কিন্তু নতুন কথা হচ্ছে সেখানে আরেকটা নতুন কবর, কিন্তু কবরটার সাইজ অনেক বড়। তিনি প্রতিদিন এই স্বপ্ন দেখতেন এবং উঠে বমি করতে লাগলেন। এর মধ্যে আবারও সেই হুজুরের কাছে নিয়ে যাওয়া হয় মাদ্রাসার। দ্বিতীয় দেখায় সে হুজুর তাকে যেই দিনই চিকিৎসা দিয়েছেন সেই দিনই রাতের বেলা তিনি মারা যান। তার মৃত্যু স্বাভাবিক মৃত্যু না কিছু ঘটিয়েছে তখন এটা পরিষ্কার বোঝা যাচ্ছিল না, তবে মৃত্যুটা স্বাভাবিক ছিল। তার বেশ বয়স হয়েছিল। ঘরের ভেতরে থাকতে লাগলেন। ঘরের ভেতরে তিনি মাটি কামড়াতে শুরু করলেন। 10 দিন পর পর নতুন নতুন অঘটন তিনি ঘটাতে থাকেন। তার ছোট ভাইও এদিক সেদিক করে লোকজন খুঁজতে লাগলেন কে তার ভাইয়ের চিকিৎসা করতে পারবে। 1 বছর পার হয়ে যায় এবং তিনি এই স্বপ্ন 7 দিনের 7 দিনই দেখতে লাগলেন। তার ঘুমটা অতিরিক্ত গভীর লাগতে শুরু হয় যখন তিনি ঘুমিয়ে যান। তবে ঘুমের মধ্যে তিনি শুনতেন একটা কথা ভেসে আসছে, যেদিন তুই দেখবি তোর লাশ কবরে নামাচ্ছি আমরা, সেদিনই তুই মারা যাবি, অপেক্ষা কর, অপেক্ষার মেয়াদ খুব তাড়াতাড়ি শেষ হবে। এই চলতে থাকে এবং বাড়ির সবার সাথে তিনি খারাপ আচরণ করতে শুরু করেন। হঠাৎ রেগে যেতেন। দিনের বেলা তার আচরণ দেখে বাড়ির বাচ্চা কাচ্চারা হাসত, আর বমি বমি ভাব এবং বমি করে দেওয়ার মতো তিনি করতে লাগলেন। তার স্ত্রীর কথা শুনতেন না। তার মা তখন বেঁচে ছিল, মা থাকতো তার মেয়ের বাসায়, জমির সাহেবের বাবা ছিল না। তো তার সম্পত্তি যা ছিল ধীরে ধীরে তা বিক্রি হওয়ার মতো উপক্রম, কেননা তার ছোট ভাইও পারছিল না চিকিৎসা করার জন্য, প্লাস টাকা পয়সার দরকার ছিল। সেই জমি কেউ কিনত না এবং যেসব জমি বিক্রি করতে চেত জমি বিক্রি হতো না, এবং তার সমিলের অবস্থা হয়ে যায় খারাপ। আর এদিকে প্রতিদিন রাতে উঠে তার কেঁপে কেঁপে যাওয়া এবং বমির মধ্যে পোকা বের হওয়ার কথা প্রতিদিনই তিনি বলতেন। হঠাৎ একদিন রাতে ঘুমানোর পর তার ঘুম ভাঙে এবং তিনি ঘুম থেকে উঠে দেখেন আশেপাশে অন্ধকার, কিন্তু অন্ধকারেও স্পষ্ট সব বোঝা যাচ্ছে। হালকা একটা বাতাস আসছে এবং এই হালকা আলোতেও একজনের চেহারা পরিষ্কার দেখা যাবে। তিনি একটা নৌকার উপর, নৌকার মাঝির সারা শরীর কালো, মাঝির শরীরে কোনো মাথা নাই। মাঝি শুধু একটাই কথা বলছে, তোর সময়ের মাঝে আর কোনো সময় নেই, এবার তুই বাঁচবি না, সময়ের শেষের দিকে। তিনি আকুতি মিনতি করেন, কিন্তু কোনো লাভ হয় না। তিনি বলেন তার কোনো দোষ নেই, এবং এই কথাগুলো শুনে চারিপাশ থেকে হাসির শব্দ আসে, কেমন চিকন তীক্ষ্ণ ভয়েস, কিরকম অদ্ভুত, বোঝাও যায় না সব কথা। বুঝতে গেলে কেমন শরীর অসাড় হয়ে মুখের জিহ্বা দাঁতের সাথে লেগে যায়, এরকম অবস্থা। তাকে পরদিন নদীর কাছে খুঁজে পাওয়া যায় এবং শরীরে কাফনের কাপড় পেঁচানো অবস্থায় পাওয়া যায় তাকে।
তো তার ভাই মাদ্রাসা থেকে চাকরি ছেড়ে বাড়িতে তার এই জমির সাহেবের সাথে থাকতে শুরু করে। যেহেতু মাদ্রাসার সেই প্রিন্সিপালও মারা যায়, তার ভাই বাড়িতে চলে আসে। একদিন একটা মসজিদে রেফাত ভাইয়ের সাথে এই মাদ্রাসার যে ওনার জমির সাহেবের ছোট ভাইয়ের কথা হয়। মাগরিবের পরে গাছতে বের হয়ে তিনি ওই এলাকার ওই অবস্থায় তখন অবস্থান করছিল রেফায়েত ভাই। মসজিদে যাবার পথে সেই ভাইয়ের কাছ থেকে জমির সাহেবের ব্যাপারে রেফায়েত ভাই কথা শোনেন। মসজিদটা ওই এলাকারই মসজিদ যে এলাকায় জমির সাহেব থাকতো, আর মসজিদের খেদমতে ছিল জমির সাহেবের ছোট ভাই। তাই তিনি তার কাছ থেকে তার ভাইয়ের ব্যাপারে রেফায়েত ভাইয়ের কাছে শেয়ার করেছেন, মানে রেফায়েত ভাই শুনেছেন তার ব্যাপারে। কিন্তু সেবারের জামাত 10 দিনের হওয়ার কারণে রেফাত ভাই সেই স্থান খুব দ্রুত ত্যাগ করেন এবং ঢাকায় চলে আসেন। তিনি বলে এসেছিলেন রেফাত ভাই যে তিনি 20 থেকে 25 দিনের মধ্যে সেখানে যাবেন। তো এই তো বাসে উঠেছেন, বাস আসতে দেরি করলো প্রায় 2 ঘন্টা, এবং এখনই অনেকক্ষণ মানে লাগে, তখনই তো আরো সময় লাগতো। ফেরির ঝামেলা এই সেই, আর শীত তখন অনেক। রেফাত ভাই বাসের মধ্যেই তার ওস্তাদদের ডাকলেন, কিন্তু ওই মুহূর্তে কেউ সাড়া দেয়নি। বাস বিরতি নেবার পর ফজরের নামাজ পড়ে তিনি আবার বাসের মধ্যে ওঠেন। ফেরি পারাপার এবং কুয়াশার কারণে বেশ দেরি হয়ে যায় এবং সেই এলাকায় পৌঁছাতে পৌঁছাতে দুপুর গড়িয়ে বিকাল হয়ে যায়। তিনি সেই বাড়িতে যান এবং তার সাথে কুশল বিনিময় হয় জমির সাহেবের ছোট ভাইয়ের সাথে, রিফাত ভাইয়ের। এতদিনে জমির সাহেবের মাও সেই বাড়িতে চলে আসছে, কিন্তু সেও অসুস্থ। আশ্চর্য বিষয় হচ্ছে তিনি নাকি যে কদিন তার মেয়ের বাসায় ছিলেন তিনি সুস্থ ছিলেন, কিন্তু এই বাড়িতে আসার পর থেকে তিনি অসুস্থ হয়ে পড়েন। রেফাত ভাই ও তার রেফাত ভাই জমির সাহেবের এক চাচাতো ভাইয়ের ঘরে ওঠেন, পাশাপাশি ঘর। রেফাত ভাই ক্লান্ত ছিল, তিনি মাগরিবের নামাজ পড়ে ঘুমিয়ে পড়েন। ঘুম থেকে উঠে দেখেন তার ছেলেটা তার পাশে নাই। রেফাত ভাইয়ের ছেলে, তার ছেলে মাটিতে শুয়ে আছে। কি ব্যাপার, মাটিতে শুয়ে আছে কেন, মাটিতে গেল কিভাবে? তিনি তার রেফাত ভাই তার ছেলেকে ডাকছে, সাথে সাথে না উঠে একটু দেরি করে উঠে বলে, বাবা তুমি ঘুমাচ্ছিলা, আমি একটু ওয়াশরুমের দিকে যাবো, এমন সময় পেছন থেকে কে যেন আমাকে ধাক্কা দেয়, আমি পড়ে যাই। এরপর আমি ঘুমের মধ্যে দেখি আমি একটা নদীর তীরে, নদীর চারিপাশে অনেক মানুষের চিৎকার, কিন্তু আমি কাউকে দেখি নাই। আমি চেষ্টা করি এবং সূরা পড়ি ঘুমের মধ্যে, আমি দেখি আমার সামনে যা ছিল সব ভ্যানিশ হয়ে গেছে। রেফাত ভাই তখন তার ছেলেকে মেঝে থেকে উঠে খাটের মধ্যে শুইয়ে সেই বাড়ির দিকে যায়, ঘর দরজা খুলে। তখন রাত আনুমানিক 2টার বেশি হবে। এশার নামাজ ও তাহাজুদের নামাজ পড়ে তিনি বের হন। জমির সাহেবের বাড়ির কাছে যাওয়ার পরে তিনি দেখেন কয়েকটা শিয়াল সেই বাড়ির বাইরে বসে আছে। শিয়ালগুলো নিজের পা নিজে চাটছে এবং জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। নিঃশ্বাসের শব্দটাও স্পষ্ট শোনা যাচ্ছে, মনে হচ্ছে নিঃশ্বাসটা রেফাত ভাইয়ের খুব কাছে এসে পড়ছে। শিয়ালগুলোর পেছনে একজন মহিলা দাঁড়ানো, সেই মহিলার চুল পুরো বাড়িকে কাভার করে রেখেছে। রেফাত ভাই চুপচাপ সেখান থেকে চলে আসেন এবং 2 মিনিট লাগে ওই ঘর থেকে এই ঘরে যেতে। তিনি ঘরে ঢুকে সাথে সাথে ওস্তাদদের ডাকেন, সাথে সাথে 3 জন ওস্তাদ আসেন, বলেন, তোমার গন্তব্য থেকে সরে যেও না, খুব সামান্য রাস্তা, কিন্তু একটু কাঠখড় পোড়াতে হবে, খুব কঠিন কিছু না। হঠাৎ রেফাত ভাই একটা ধাক্কা খেয়ে পড়ে যান। রেফাত ভাই শুধু একটা জিনিস মনে আছে, ধস্তাধস্তির শব্দ আসছে এবং ওস্তাদদের মধ্যে 2 জন এসেছিল, তারা অনেক জোরে জোরে দোয়া পড়ছেন। রেফাত ভাইয়ের ঘুমের মধ্যে ঘুম চলে এসেছে এরকম অবস্থা। তিনি বুঝতে পারছেন কেউ জোর করে তাকে এসব ভয় দেখাচ্ছে, কিন্তু রেফাত ভাই ভয় পেয়ে এখান থেকে চলে যেতে আসেনি। যদিও এগুলো ভেবেই তিনি পেছন থেকে ধাক্কা দেওয়া হয়, কারণ তাকে হয়তো কেউ রিস্কি মনে করছিল। তো তিনি পরে ঠিক হয়ে ঘুমিয়ে পড়েন। তার সকালে ঘুম ভাঙে, ফজরের নামাজ পড়ে ঘুমান যদিও, সকালে ঘুম ভাঙেন এবং উঠে তিনি বিছানাতে, রেফাত ভাই বিছানা থেকে ওঠার পর তিনি দেখেন যে আসলে এখানে থাকতে গেলে রুমটা আগে বন্ধ করতে হবে। তার ছেলে তখনও ঘুমাচ্ছিল, তিনি ঘরটা বন্ধ করে ফেলেন। সেই বাড়িটা আসলে সেই ঘরটার মধ্যে 2টা রুম, একটা রুমের মধ্যে বস্তায় বস্তায় চাল রাখা, আর একটা রুমে রেফাত ভাইকে থাকতে দেওয়া হয়। তো এই ঘরটা আসলে বাঁধতে যে রেফাত ভাইকে তেমন বেগ পেতে হয় না। তো রেফাত ভাই সকালের নাস্তা খেয়েই সেই জমির সাহেবের বাসায় ঢোকেন। জমির সাহেবের বাসায় ঢোকার সময় তিনি দেখেন বাড়ির উঠানে একটা গাছের গুড়ির মধ্যে একটা ছোট্ট তাবিজ আটকানো। রেফাত ভাই তাবিজটা আটকানো দেখে সাথে সাথেই অজু করেন, চাপকল থেকে অজু করে সেই তাবিজটা ধরেন এবং সেটা সরিয়ে ফেলেন এবং তাবিজটা পাঞ্জাবির পকেটে রাখেন। তিনি ঘরে ঢুকে জমির সাহেবের সাথে দেখা করতেই হাত মুসাফা করেন। সাথে সাথে রেফাত ভাইয়ের হাত গরম হয়ে যায়। যে মানুষের কোনো সমস্যা নেই তার হাত মোটামুটি ঠান্ডা থাকে। ইনফ্যাক্ট রেফাত ভাই সবসময় হাত ঠান্ডাই থাকে। তিনি তার ছেলেকে নিয়ে আসেন এবং সেখানে সবাইকে সরে যেতে বলেন এবং তার স্ত্রীকেও সরে যেতে বলেন। তার ছেলেকে তিনি জমির সাহেবের বরাবর বসান এবং একটা গোল সার্কেল করে দেন। জমির সাহেবের ছোট ভাই এবং সেই চাচাতো ভাই ছিল যার ঘরে রেফাত ভাই উঠেছেন।
এবার রেফাত ভাই তার ছেলের ভেতর একটা জিন নিয়ে আসেন এবং সেই জিনটা ওই বাড়ির আশেপাশেই ঘুরছিল। তখন তার ছেলের দাঁতে দাঁত লেগে গেছে ততক্ষণে। তখন রেফাত ভাই জিজ্ঞেস করে, তুমি কে? তখন তার ছেলের ভেতর থেকে কথা আসে, জানালা থেকে আলো আসছে, আলোটা সরান, আলো সহ্য হচ্ছে না। তখন সেই আলোটুক বন্ধ করে দেওয়া হয়। সেই জিন বলছে তাকে ইনসানরা ব্যবহার করেছে, তাকে তার দরকার দিয়ে তাকে তার দরকারি জিনিসপত্র কাজ করাচ্ছে। অনেক প্রশ্ন জিজ্ঞাসা করা হলে তিনি সাফ পরিষ্কার করে জানিয়ে দেন, তোমরা ইনসান, তোমাদের এত ক্ষমতা কিসের যে তুমি আমাদের সাথে কথা বলতে এখানে আমাকে ডাকো? উনি খুব শিগগিরই মারা যাবে এবং এখানে আমাদের কিছু করার নাই, আমার কিছু করার নাই। এরপর যদি তাকে ডাকা হয়, রেফাত ভাই সহ তার ছেলেকে যারা জ্যান্ত পুঁতে দিবে এরকম কথা বলে। রেফাত ভাই তখন সাথে সাথেই কিছু সূরা পরে নিয়ম কানুন পালন করে একটা বাটিতে রাখা পানি তার ছেলের হাতে ধরে চেপে ধরে এবং শরীর ছিটিয়ে দেয়। সেই জিন অনেক জল্পনা কল্পনা করে তাদেরকে বলতে রাজি হয়, বলে, দেখো তুমি বাড়িতে ঢুকবার সময় কে তোমার সামনে রাগ করেছিল? জমির সাহেবের স্ত্রীর কথা মেনশন করে তিনি বলেন, এই মহিলা তুমি এই বাড়িতে এসেছো পছন্দ করেনি, কেন জানো? তখন রেফাত ভাই বলেন, তুমি বলে যাও, থামবে না। তখন বলে যে কয়েক বছর আগে এই মহিলার সাথে জমির সাহেবের বিয়ে ঠিক হয়, কিন্তু প্রকাশ পেয়ে যায় এই মহিলার আগের স্বামী তাকে তালাক দিয়ে চলে যায়। তাই জমির সাহেব বিয়ে করেন তার যেই স্ত্রীকে, সেই স্ত্রী যে বাচ্চা জন্ম দেওয়ার সময় মারা যায় এবং তার সন্তানটিও সদ্য ভূমিষ্ঠ হওয়ার পর মারা যায় কঠিন রোগ নিয়ে, যেহেতু ছেলেটা কঠিন রোগ নিয়ে জন্মগ্রহণ করেছিল। তাকে জন্মের আগে দিয়ে জমির সাহেবের মরহুমা স্ত্রীর খাবারে কিছু মিশিয়ে দিয়েছিল এই মহিলা, জিন দিয়ে, যাতে বাচ্চা যদি হয় সেটা যেন মারা যায় এবং সে যেন সুস্থ সবল বাচ্চা না হয়, এরকম চেষ্টা করেছিল। একবারে না পেরে তাকে মেরে ফেলার মাস্টার প্ল্যান করে তার বর্তমান স্ত্রী এবং তিনি তার হাতের রক্ত একটা কাগজে দিয়ে সেই রক্তের ভেতর ছবি এবং একটা সেট ছবি এঁকে সেটা তাবিজের উপরে মোম লাগিয়ে সেটা গাছের নিচে পুঁতে আসে এবং এটা সম্পূর্ণ সাহায্য করে তাদেরই এক এলাকার কবিরাজ। সেই সাথে তার পরনের কাপড়ের টুকরা, তার চুল, জমির সাহেবের পরনের কাপড়ের টুকরা, চুল এবং নখ এসব সাথে করে এনে নদীর ধারে সেই গাছের নিচে রেখে আসে, যে গাছটার ব্যাপারে জমির সাহেব রেগুলার স্বপ্নে দেখত। সেই তাবিজ তুলে ফেলে পুড়িয়ে দিতে হবে এবং পোড়া অংশ বিশেষ নদীতে ফেলে দিতে হবে। এরপরে তিনি সুস্থ হতে পারে, এই বলে সেই জিন সেখান থেকে চলে যায় এবং সাথে সাথে রেফাত ভাইয়ের ছেলে অজ্ঞান হয়ে যায়। ওয়াদা করে যায় তিনি আর এখানে আসবেন না। তবে ওস্তাদদের মধ্যে একজন বলে ওঠেন সে আবার আসবে। তাই তাকে আবারও ডাকা হয় ছেলের মধ্যে। এই শরীরে একজন জিন ঢুকানো অনেক কষ্টের এবং সারা শরীর নাকি জিন ঢুকলে প্রচন্ড ব্যথা করে। তার ছেলের মধ্যে ওই দিনে 2 বার আনা হয়। সেই জিন ওয়াদা করে এবং তাকে হুমকি দেওয়া হয় তার পরিবার পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হবে। তো যাই হোক, এটা ওই একদিনেই সলভ হয়ে যায়। সেদিন রাত 10টায় সেই নদীর তীরের কাছে যাওয়া হয় এবং সেই গাছের নিচে রেফাত ভাই সেই গাছের নিচে প্রায় 5 ফিট গর্ত করে সেই জায়গা থেকে তাবিজ ও কিছু কাগজপত্র উদ্ধার করে, যা উল্টাপাল্টা আরবিতে লেখা ছিল এবং জাদুটোনায় ব্যবহৃত করা হয়। সেগুলো পোড়ানোর পর রেফাত ভাই নিজেই হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় পোড়ানোর সময়। রেফাত ভাই শুধু একটা জিনিস মনে আছে, যে তার ওস্তাদরা বলছে তুমি ঘুম ভাঙো, কিন্তু কিছুতেই রেফাত ভাই ঘুম ভাঙতে পারছিল না। তিনি দোয়া পড়ছে, সূরা পড়ছে, কাজ হচ্ছিল না। তিনি দেখেন একটা বিশাল সমুদ্রে তিনি ভাসছেন এবং একটা নৌকায় তিনি ভাসছেন। নৌকায় কোনো মাঝি নেই, তিনি ভাসছেন তো ভাসছেন, কিন্তু এরকম কখনো হয়নি তিনি এরকম ভাবে অজ্ঞান হয়ে পড়ে যাবেন। পরে রেফাতে বুঝতে পারেন যাবার সময় তাকে ওই জিনটা ভয় দেখিয়ে গেছে, কিন্তু পরে আর আসেনি এবং তার স্ত্রীকে পরে তো সলিউশন হয়ে যায়। জমির সাহেব পরে তার স্ত্রীকে তালাক দিয়ে দেয়। এরপরে আর তিনি বিয়ে করেছেন কিনা সে ব্যাপারে তিনি জানেন না, তবে যতটুকু শুনেছেন হয়নি এবং এরপরে আর তাদের সাথে কোনো যোগাযোগ হয়নি রেফাত ভাইয়ের। আর রেফাত ভাই একবার যেখান থেকে কাজ শেষ করে বেরিয়ে পড়েন সেখানে স্বভাবত কোনো ধরনের যোগাযোগ তিনি রাখেন না। তো এটা ছিল ঘটনা। রেফাত ভাই আপনাকে অনেক ধন্যবাদ। এবং তিনি বলেছেন জাতি ধর্ম নির্বিশেষে সব মানুষই প্রবৃত্তি এই অদৃশ্য শক্তিশালী চাহিদার শিকার হয় এবং লোভ মানুষের পারিবারিক জীবনে সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে সৃষ্টি করে নানা সমস্যা এবং নিরাপত্তাহীন অশান্তির অস্বস্তিকর পরিবেশ। এমনকি আপন সহোদরের মাঝে ধন সম্পদ নিয়ে নাকি ঝগড়া বিবাদ, ভাই বোনের সম্পর্ক নষ্ট করে এই লোভ। বিশ্বজনের প্রতিপালক মহান আল্লাহ তাআলাকে সম্পূর্ণভাবে অস্বীকার করাকে কিন্তু কুফর বলা হয়। অর্থাৎ যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহর জন্য আত্মসমর্পণ করবে না, সে ব্যক্তি অহংকারী কাফের। আশা করছি আপনারা সবাই হয়তোবা
ঘটনাটা বুঝতে পেরেছেন এবং এটা খুব সিম্পল একটা ঘটনা আমি রেফাত ভাইয়ের কাছ থেকে পেয়েছি এবং সেটা শেয়ার করলাম। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। আমি কাজী আব্দুল্লাহ তানভীর বলছি ফরিদপুর থেকে। তো সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটা ঘটে আমার এক পরিচিত বড় ভাইয়ের কাজিনের সাথে। সে তার নাম বলতে বারণ করেছেন, তাই তার নাম দিচ্ছি জাকির ভাই। জাকির ভাই 2013 সালে ঢাকার একটা ইউনিভার্সিটিতে পড়তেন, আর তার বাসা যেহেতু ছিল ফরিদপুর, মানে বাড়ি যেহেতু ছিল ফরিদপুর, তাই ঢাকা থেকে ফরিদপুর তার প্রায় আসা যাওয়া করা লাগতো। তো ঘটনাটা ডিসেম্বর মাসের একটা ঘটনা, 18-19 তারিখের দিকে ঘটে। দিনটা ছিল বৃহস্পতিবার। জাকির ভাই ফোনে খবর পান যে তার বাবা খুবই অসুস্থ, তাই সে তার বাবাকে দেখতে ফরিদপুর চলে আসার সিদ্ধান্ত নেন ওই দিনে। তো তার যে আনুষঙ্গিক কাজ বাজ ছিল সে সেই কাজগুলি করে সে ফরিদপুরের দিকে আসার জন্য রওনা দেয়। গাবতলী আসতে আসতে প্রায় বিকাল হয়ে যায়। গাবতলী এসে সে ওই দিন মোটামুটি যাতায়াতের চাপ ছিল, তো গাবতলী এসে সে ফরিদপুরের দিকের কোনো বাস পান না। তো সেভাবে মাগুরার রাউটে যায় এমন কোন একটা বাসে সে টিকিট কাটেন যাতে সে রাজবাড়ি রাস্তার মোড়ে নামতে পারে। রাজবাড়ি রাস্তার মোড়ে নামলে ওখান থেকে রিক্সায় ফরিদপুরের যে বাস স্ট্যান্ড আছে, পুরাতন স্ট্যান্ড আর নতুন স্ট্যান্ড, 8 থেকে 10 মিনিট লাগে। তো সেভাবে ওখান থেকে নেমে যাবে, ওখানে নেমে চলে আসবে, যেহেতু আর কোনো উপায় নেই। কিন্তু বাস আসতে আসতে আরো 1.5 থেকে 2 ঘন্টা লেট হয়ে যায়। তো সন্ধ্যা পার হয়ে যায় যখন বাসটা আসে, প্রায় 7টার মতো বেজে যায়। তো বাসে যে উঠে সে কন্ডাক্টরকে জানায় রাখে যে মামা আমি তো এই মাগুরার রাউটে যাব না, তো রাজবাড়ি রাস্তার মোড়ে আমাকে নামাই দিও, মনে করে নামাই দিও। তো তারপর সে তার যাত্রা শুরু করে। সে কানে ইয়ারফোন দিয়ে গান শুনছিল। তো 9:30টার দিকে বাসটা ফেরিঘাটে এসে পৌঁছায়, পাটুরিয়া ফেরিঘাটে। তো ওইখানে সে নামে দেখতে যে কত বড় লাইন ফেরিঘাটের জন্য। তো নেমে এসে বুঝে যে অন্তত 1.5 থেকে 2 ঘন্টা লাগবে ফেরিতে উঠতে। তার মোটামুটি ক্ষুধাও লাগে, তাই সে দোকানের থেকে, মানে একটা টঙের দোকানের থেকে চা আর রুটি এগুলো কিনে খাচ্ছিল। সে তখন তার মাকে ফোন করে জানায় যে তার আসতে আনুমানিক কয়টা বাজবে এমন কিছু। তো সে একটা গোঙানির আওয়াজ পায়, সেখানে বসে বসে দোকানের পিছন থেকে আসছিল গোঙানির একটা আওয়াজ। তো সে আওয়াজের সূত্র ধরে একটু সামনে এগিয়ে গিয়ে দেখে একজন বৃদ্ধা মহিলা, গায়ে কিছু ছাড়া, মানে খালি একটা শাড়ি পরা, একটা পলিথিনের উপর শুয়ে আছেন এমন। তো সে বৃদ্ধাকে দেখে জিজ্ঞেস করে যে সে এখানে কেন, তার সন্তান কই, মানে তার এই অবস্থা কেন। তো বৃদ্ধ মহিলা যে উত্তর দেয় তা জাকির ভাই কিছুই বুঝতে পারে না। তার মাথার মধ্যে তার কথা বোধগম্য ছিল না। তাও জাকির ভাইয়ের খুব মায়া লাগে, তাই সে বাসে গিয়ে তার বাস থেকে একটা সোয়েটার বের করে আনে আর বের করে বৃদ্ধাকে দেয়। আর সে দোকানে থেকে কিছু খাবারও কিনে দেয়। তো যাই হোক, এরপর জাকির ভাই বাসে বসে অপেক্ষা করছিল, কারণ বাইরে ঠান্ডা ছিল। তো অপেক্ষা করতে করতে একটা সময় জাকির ভাই ঘুমিয়ে যায়। তো জাকির ভাইয়ের যখন ঘুম ভাঙে তখন বাসটা সজোরে চলছে, ভালোই গতিতে চলছে। তো জাকির ভাই বুঝতে পারে যে বাসটা এতক্ষণে ফেরি পার হয়ে গেছে। আর সে যেহেতু ওই রাস্তায় ফ্রিকুয়েন্ট ছিল, তার 1-1.5 মিনিটের মধ্যে বোঝা যায় যে বাসটা গোয়ালন্দ পার করে গেছে। তার যেখানে নামবে সেখানে নামতে আর সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট লাগবে, যেহেতু সে ওই রাস্তায় প্রচুর আসা যাবে। তো সে বুঝে, জানে এনভায়রনমেন্টটা। তো সে সেভাবেই নামার প্রস্তুতি নেয়। তো যখন বাসটা রাজবাড়ি রাস্তার মোড়ে আসে সে নেমে যায়। তো নেমে সে তার ফোনে দেখে যে ততক্ষণে রাত প্রায় 1:30টার মতো বাজে। তো নেমে আশেপাশে কোনো রিক্সা অটো সে কিছুই পাচ্ছে না। উপায়ন্তর না দেখে সে হাঁটা শুরু করে। আর কুয়াশার মধ্যে তার চশমা বারবার ঝাপসা হয়ে যাচ্ছিল দেখে সে তার চশমাটা পকেটের মধ্যে রাখে এবং সেভাবেই সে হাঁটা শুরু করে। এমন না যে চশমা ছাড়া দেখতোই না, মোটামুটি পাওয়ারের চশমা ছিল, মাইনাস পাওয়ারের। তো হাঁটতে হাঁটতে 1.5 থেকে 2 মিনিট পরে সে গিয়ে একটা রিক্সা পায়। তো রিক্সার কাছে গিয়ে দেখে যে রিক্সাওয়ালা রিক্সার মধ্যে বসা। তো সে রিক্সাওয়ালাকে রিক্সার মধ্যে বসা ছিল। তো রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করে যে যাবে নাকি, তার বাসার ঠিকানা দেয় রেল স্টেশনের দিকে। তো রিক্সাওয়ালা বলে যে না, যাবে না। তো রিক্সাওয়ালার ব্যাপারে তিনি যা বলেন যে রিক্সাওয়ালার একটা চোখ ছিল না, একদম ছিলই না। আর আরেকটা চোখ যখন রিক্সাওয়ালা খুলেন তখন দেখে যে রিক্সাওয়ালার ওই চোখটা মনি নেই, একদম সাদার মতো, ঘোলাটে সাদা মনি এমন।
তো তার মোটামুটি ভয় লাগে, তাও সে জিজ্ঞেস করে যাবে নাকি। তো রিক্সাওয়ালা মানা করলে সে একটু কনভিন্স করার ট্রাই করে, যেহেতু আশেপাশে আর কিছু পাচ্ছে না। তো রিক্সাওয়ালা তাও বলে যে যাবে না। তো আর কোনো উপায় না পেয়ে সে আবারও হাঁটা শুরু করে। তো অন্ধকার, কুয়াশা, বেশি দূর দেখাও যাচ্ছে না, চশমাটাও পকেটে। তো হাঁটতে হাঁটতে জাকির ভাই এক জায়গাতে হোঁচট খেয়ে পড়ে যায় এবং সে পায়ে যথেষ্ট ব্যথা পান। তো তারপরেও তার হাঁটতে হয়। সে দেখে যে হাঁটতে তার অনেক কষ্ট হচ্ছিল, তাও উপায় নেই। হাঁটতে হাঁটতে সে যখন নতুন বাস স্ট্যান্ডের এখানে আসে, তখন তিনি দেখে যে বাস স্ট্যান্ডে কেউ নাই, একটা মানুষ নাই, কোনো কাকপক্ষী নাই, জীবনের কোনো চিহ্ন নাই। সাধারণত একটা বাস টার্মিনালে মানুষ থাকে সচরাচর, যত রাতই হোক না কেন। আর ফরিদপুর এমনও কোনো মফস্বল শহর না, মোটামুটি একটা শহর, একটা ভালোই শহর ছিল, তখনও ছিল। তো তাও কোনো মানুষ নাই দেখে তিনি যথেষ্ট অবাক হন। অনেক বাস কাউন্টার ছিল, খালি একটা কাউন্টার লাইট জ্বালানো। তো তাও তার মধ্যে তখন সে ভয় জিনিসটা কাজ করতেছিল না। আর সে ভাবছিল যে বাস স্ট্যান্ডে আসলে একটা রিক্সা অটো কিছু পাবে, তাও সে পেল না। তো তার হাঁটাই লাগে। তো সে হাঁটতে হাঁটতে যখন আরেকটু আগায়, তখন সে পিছনের থেকে একটা আওয়াজ পায়, ভাই দাঁড়ান, ভাই দাঁড়ান, এমন একটা আওয়াজ। তো সে ভাবে যে চোর ছিনতাইকারী নাকি, এখন তো সে দৌড়ও দিতে পারবে না, তার পায়ের অবস্থা তো ভালো না, তো তার আর কোনো উপায় নেই। তো যদি ছিনতাইকারী হয়, সে যদি আসে তাহলে তার সবকিছু দিয়ে দিতে হবে। তো ভাই দাঁড়ান, ভাই দাঁড়ান বলতে বলতে ওই লোকটা যখন জাকির ভাইয়ের কাছে আসেন, তখন তিনি দেখেন যে লোকটার চেহারা একদম নুরানি, খুবই ফর্সা, মাথার উপর মানে কপালে সেজদার জন্য যে দাগটা পড়ে, ও অনেক নামাজ পড়লে যে দাগটা পড়ে কালো দাগ, সে দাগটা। তো সে এটা দেখে খুব আশ্বস্ত হন। সে ভাবে যে লোকটা হয়তো তাহলে মানে ভালো মানুষ এমন। তো লোকটা এসে বলে যে ভাই আপনি তো সামনের দিকে আগাচ্ছেন, আমি ওই দিকেই যাব, চলেন একসাথেই যাই। তো জাকির ভাই অত কিছু না ভেবে বললো চলেন, ওই লোকটার সাথে হাঁটা শুরু করে। ওই লোকটার সাথে হাঁটতে হাঁটতে একটা পর্যায়ে লোকটা বলে যে ভাই আপনি তো খোঁড়াচ্ছেন, আপনার হয়তো কষ্ট হচ্ছে, আপনার ব্যাগটা দেন। তো জাকির ভাই মানে মানা করে যে না থাক, দরকার নাই। তারপরেও যেহেতু তার কষ্ট হচ্ছে, সে একটা সময় দিয়ে দেয় ব্যাগটা। তো ওই লোকটা জাকির ভাইয়ের ব্যাগ ক্যারি করছে। আর হাঁটতে হাঁটতে পুরাতন স্ট্যান্ডের কাছে যখন চলে আসে, জাকির ভাইকে ওই লোকটা পায়জামার পকেটের থেকে, লোকটা জুব্বা পরা ছিল আর পায়জামা পরা ছিল, পায়জামার পকেটের থেকে কিছু জিনিস বের করে দেয়, মানে ফল টাইপের, আঙুরের সাইজের ফল টাইপের। তো জাকির ভাই যে কথাটা বলেন যে ফলগুলা খুবই সুঘ্রাণ ছিল, মানে খুবই ঘ্রাণ ছিল, মোটামুটি দূর থেকে, মানে উনি যখন পকেট থেকে বের করে তখন থেকে এই ফলগুলোর ঘ্রাণ পাওয়া যাচ্ছিল। তো জাকির ভাইকে দিয়ে বলুন যে আপনার তো মনে হয় পায়ে ব্যথা, আপনি এগুলি খান। তো বিশ্বাসেরও একটা ব্যাপার আছে, আর এত রাতে অপরিচিত, মানে যে কেউ যতই ভালো হোক না কেন। তো সে লোকটার মন রাখতে বলে যে আচ্ছা ঠিক আছে, আমাকে দিয়ে দেন, আমি বাসায় যেয়ে খাবো। তো লোকটাও একটা হাসি দিয়ে বলে আচ্ছা ঠিক আছে, আপনি বাসায় গিয়ে খেয়ে। তো পুরাতন স্ট্যান্ডের কাছে এসে লোকটা বলে যে ভাই আমি এখন ডান দিকে যাব, আপনি তো মনে হয় সোজা যাবেন, আপনার আর তো উপকার করতে পারলাম না। তো জাকির ভাই বলে যে না সমস্যা নাই, যথেষ্ট উপকার করছেন, আমি খুবই খুশি। তো এটা বলে যখন লোকটা জাকির ভাইয়ের হাতে তার ব্যাগ দিয়ে ডান দিকে যেতে না, জাকির ভাই মনে পড়ে যে সে তো তাকে ধন্যবাদ জানাতে পারলো না সেভাবে। তো যখন জাকির ভাই ডান দিকে তাকায়, তখন দেখে যে লোকটা নাই। 1 সেকেন্ডের মধ্যে লোকটা হাওয়া হয়ে গেছে। তো এটা দেখে জাকির ভাই খুবই ভয় পান, এবং মানে স্বাভাবিক, রাত 2টার মতো বাজে, একটা লোক তার সাথে এত দূর হেঁটে আসলো, সেই লোকটা ডান দিকে যাবে বলে 1 সেকেন্ডের মধ্যে হাওয়া হয়ে গেল। জাকির ভাই এটা দেখে খুবই ভয় পান, কিন্তু কিছু তো করার নাই, বাসায় তো যাইতেই হবে। তো জাকির ভাই ভয় নিয়ে আগাইতে থাকেন, হেঁটে হেঁটে, তার পায়ে ব্যথা নিয়ে। তো তার সামনে একটা ব্রিজ পড়ে। জাকির ভাই যখন ব্রিজের দিকে আগাইতে যায়, তখন মানে জাকির ভাই যে ডাইরেকশনে যাচ্ছিল, সেম একই ডাইরেকশনে পিছের থেকে একটা ট্রাক আসে, এবং সে ট্রাকের আলোতেই দেখতে পায় যে সামনে অন্তত তার থেকে মানে 20 থেকে 30 ফুট দূরে একটা লোক দাঁড়ানো, ঠিক রাস্তার মাঝখানে। চেহারাটা ঠিক মতো দেখতে পারেন নাই, কিন্তু কিছু ভাবার আগেই 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে সে লোকটাকে ট্রাকটা চাপা দিয়ে চলে যায়। এটা দেখে জাকির ভাই একদমই আতকে ওঠে। জাকির ভাই যখন মানে ওই রাস্তায় তো সামনে দিয়ে তো যেতে হবে, যখন সামনে দিয়ে যায় আর লাশটার দিকে মানে থ্যাতলানো শরীরটার দিকে যখন জাকির ভাইয়ের চোখটা পড়ে, তখন জাকির ভাইয়ের সেন্স ধরে রাখতে পারেন না। জাকির ভাই তখন সেন্সলেস হয়ে যায় ভয়ে। এই জায়গাতে ঘটে আসল ঘটনা। জাকির ভাইয়ের সেন্স ফিরে একজন লোকের ডাকে, সেটা ছিল বাস কন্ডাক্টর। মানে তাকে ডাকছিল যে ভাই উঠেন,
চলে আসছেন তো নামতে তো হবে, রাজবাড়ি রাস্তার মোড়ে চলে আসছেন তো নামতে হবে। জাকির ভাই চোখ খুলে নিজেকে আবিষ্কার করে সে বাসে। সে এখনো রাজবাড়ি রাস্তার মোড় পৌঁছায় নাই, তার কন্ডাক্টর তাকে ডাকছে যে ভাই নামতে হবে। জাকির ভাই আসলে বুঝে পাচ্ছিল না যে সে কি এতক্ষণ ঘুমায়ছিল, সে কি স্বপ্ন দেখছিল, নাকি এতক্ষণ কি হলো। জাকির ভাই কিছুই বুঝতেছিল না। তো সে যখন উঠে নামার জন্য, সে তখন তার পায়ে তীব্র ব্যথা অনুভব করে। একটু আগে তার পায়ে যে ব্যথাটা ছিল, জাকির ভাই তখন আরো অবাক হয়ে যায়, তাহলে পায়ে ব্যথা কেন? সে তো মানে সুস্থ ছিল, এটা কি তাহলে স্বপ্ন ছিল নাকি বাস্তব ছিল? মানে জাকির ভাই মাথা পুরা ছানা বড়া অবস্থা। তো সে তার পায়ে ব্যথা নিয়ে নামে। তো সে তখন নেমে তার ফোনটা আবার চেক করে যে কয়টা বাজে। তখন দেখে যে না, সেই একই সময় বাজে। জাকির ভাই তখন প্রচুর ভয় পায়, কিন্তু কিছু করার নেই, বাসায় তো যেতে হবে। তাই সে জাকির ভাই সেই তার বাসার রাস্তায় হাঁটা দেয়। তো বাসার রাস্তায় যখন হাঁটা দেয়, সে হাঁটতে হাঁটতে 1.5 থেকে 2 মিনিট পর আবার সে একটা রিক্সা দেখতে পায় একই জায়গায়, যে রিক্সাটা মানে যেখানে সে স্বপ্নে রেখেছিল। তো জাকির ভাই ভয়ে ভয়ে রিক্সাটার কাছে যায়। রিক্সাটার কাছে গিয়ে যখন রিক্সাওয়ালার দিকে তাকায়, তখন জাকির ভাই আরো বেশি ভয় পেয়ে যায়, কারণ দেখে যে সেই রিক্সাওয়ালাটাই, যে রিক্সাওয়ালাটাকে সে স্বপ্ন দেখছিল। তো জাকির ভাই তাও জিজ্ঞেস করে যে যাবেন রেল স্টেশনের দিকে? তো রিক্সাওয়ালাটা এবার একবারেই রাজি হয়ে যায় যে হ্যাঁ যাব, উঠেন। কোনো ভাড়া, কোনো দরদাম কিছুই করেনি, জাস্ট বললো উঠেন। তো জাকির ভাই মনে ভয় আর সংশয় নিয়ে রিক্সায় উঠলেন। জাকির ভাইয়ের মাথায় আসলে চলতেছিল না, মানে বুঝতেছিলই না যে আসলে কি হচ্ছে কি না হচ্ছে। জাকির ভাইয়ের কোনো হিতাহিত বোধ তখন আসলে কাজ করতেছিল না। উনি খুবই শক ছিল। আসলে ওনার জায়গায় আমি হলে আমিও শকই থাকতাম, বা আমি জানি না যে আসলে কি করতাম। খুবই অদ্ভুত একটা বিষয়। তো তখন তো আর ইঞ্জিন চালিত বা ইলেকট্রিক রিক্সাগুলি ছিল না, পায়ে টানা রিক্সাই ছিল। তো পায়ে টানা রিক্সাগুলি সাধারণত যে জোরে চলে বা খুব জোরে চললেও অত জোরে চলা সম্ভব না, রিক্সাটা যত দ্রুত চলতেছিল। কিন্তু জাকির ভাই আসলে বুঝতেছিল না তার সাথে কি হচ্ছে। তো সে মনে মনে আল্লাহকে ডাকছিল, জিকির করতেছিল। হ্যাঁ, তো তার বাসায় আসার পথটা সদর হাসপাতালের পিছনের পথ। তো ওই পথে একটা লাশ কাটা ঘর পড়ে।